আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি বলো তো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাই দাও তো, যারা ওই অ্যাপে আছো। আচ্ছা ঠিক আছে। ওকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের আজকে পঞ্চম ক্লাসে। তো আমরা গতদিন যে ক্লাসটা করছিলাম সেখানে আমরা হচ্ছে ডায়োডের একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ রেকটিফায়ার এটা নিয়ে আলোচনা শুরু করছিলাম। তো গত ক্লাসে কিছু ঝামেলা হওয়ার কারণে ঠিক আছে আমরা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারি নাই। আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটা পড়তেছিলাম, ওই ফুল ওয়েভ রেকটিফায়ারটা পড়তে পড়তে লাইভটা কেটে গেছিলো। তো আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটা থেকে শুরু করব। গতকাল ক্লাসে নেটের অনেক সমস্যার কারণে ক্লাসে হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ে অনেক ঝামেলা হয়েছিল। তোমরা যারা ফেসবুকে ছিলা তারা অনেকে খুবই আর কি একটু ডিস্টার্ব ফিল করছো। লাইভ বারবার কেটে যাচ্ছিলো বা বারবার আটকে যাচ্ছিলো এবং লাস্টের দিকে লাইভটা একেবারেই কেটে যায়। তো আজকে আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং সাউন্ড এবং ভিডিও সব কিছুই তোমরা ঠিকঠাকভাবে দেখতে শুনতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আজকে সব কিছু ঠিকঠাক আছে তো? যেহেতু আমি গতদিন ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিলাম, তো সেখানে কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। ঠিক আছে, কথা লেটে আসছে, কথা লেটে গেলেও যাচ্ছে, সমস্যা নাই, কথা গেলেই হবে। ঠিক আছে, তো চলো দেখো আমরা রেকটিফায়ার পড়তেছিলাম। রেকটিফায়ার হচ্ছে একমুখী কারক। কী করে সে? একমুখী করে, তড়িৎ প্রবাহকে একমুখী করে। ঠিক আছে, বা কারেন্টের সিগন্যাল বা ভোল্টেজের সিগন্যালকে একমুখী করে। ঠিক আছে, আমরা যদি এসি সিগন্যাল অর্থাৎ অল্টারনেটিক সিগন্যাল দিই তাহলে সেটাকে একমুখী অর্থাৎ ডিরেক্ট কারেন্টে বা ডিরেক্ট সিগন্যালে সে কনভার্ট করে দেয়। এইটা হচ্ছে আমাদের রেকটিফায়ারের বৈশিষ্ট্য। তো আমরা রেকটিফায়ার বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি। তো এই কারণে ডায়োড আসলে ডায়োডের অ্যাপ্লিকেশনটাই আসলে রেকটিফায়ারে। রেকটিফায়ারে আমরা মূলত ডায়োড ব্যবহার করি। ঠিক আছে, ভাইয়া কেমন যেন বলতেছে, আমার একটু গলা বসে গেছে। ঠিক আছে, গলা বসে গেছে। ওকে, তো চলো শুরু করি। তো দেখো রেকটিফায়ার রেকটিফায়ার দুই ধরনের হয়। রেকটিফায়ার বা একমুখী কারক এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং আরেকটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে অর্ধ তরঙ্গ, বাংলায় বললে অর্ধ তরঙ্গ একমুখী কারক। হাফ ওয়েভ রেকটিফায়ার কী করে? একটা একটা পূর্ণ সিগন্যালকে এই সিগন্যালকে সে অর্ধেক রেকটিফাই করতে পারে। অর্থাৎ এর যে দুটো দুটো সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, দুটোকে সে রেকটিফাই করতে পারে না, সে একটাকে রেকটিফাই করতে পারে। অর্থাৎ ধরো পজিটিভ হাফ সাইকেলকে সে রেকটিফাই করলো কিন্তু নেগেটিভ হাফ সাইকেলকে সে রেকটিফাই করতে পারে নাই। ঠিক আছে, তাহলে একটা সাইকেলকে রেকটিফাই করতে পারে, এই কারণে তার নাম ছিল হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার কি? সে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। দুটা দুইটা সাইকেলকে, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, দুটো সাইকেলকেই সে রেকটিফাই করতে পারে। তাহলে ধরো ইনপুট সিগন্যাল হচ্ছে আমার এটা হচ্ছে ইনপুট এসি সিগন্যাল, যার এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। যখন আমি ফুল ওয়েভ রেকটিফায়ারের মাধ্যমে এই ইনপুট সিগন্যালটাকে পাঠাবো তখন আউটপুট হিসাবে সে আমাকে রেকটিফাই করে দিবে, পুরো সিগন্যালটাকে রেকটিফাই করে দিবে। পজিটিভ হাফ সাইকেলকেও রেকটিফাই করে দিবে, নেগেটিভ হাফ সাইকেলকেও রেকটিফাই করে দিবে, একমুখী করে দিবে। অনেকে ভাবে কি ঢেউ 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 দেখে ভাবে কি যে এটা এসি। না, দেখো ঢেউ ঢেউ হলেও, এরকম ঢেউ ঢেউ হলেও এটা কিন্তু এই এক্স অক্ষের উপরেই আছে। অর্থাৎ কারেন্ট কিন্তু দিক চেঞ্জ করে নাই বা ভোল্টেজ দিক চেঞ্জ করে নাই, দিক পরিবর্তন করে নাই। ঠিক আছে, দিক পরিবর্তন করলে পজিটিভে থাকতো, নেগেটিভে থাকতো, পজিটিভে থাকতো, নেগেটিভে থাকতো। এটা হচ্ছে মান চেঞ্জ হচ্ছে, মান কমছে বাড়ছে, বাট কারেন্ট কিন্তু একমুখী আছে, কারেন্ট কিন্তু দ্বিমুখী নাই, মানে কারেন্ট উভয়মুখী নাই। ঠিক আছে, কথা কি বুঝছো? ক্লিয়ার? কিছুই বোঝা যায় না ভাইয়া, বোঝা যাচ্ছে না, ভিডিও অনেক ল্যাগ, ভিডিও আটকে যাচ্ছে। কি ব্যাপার, তোমাদের এই প্রবলেম হচ্ছে কেন? ইঞ্জিনিয়ারিং ব্যাচে গতদিন ক্লাস নিলাম, তখন তো কোনো প্রবলেম হলো না, তোমাদের এরকম প্রবলেম হচ্ছে কেন বুঝলাম না তো। সবার একই প্রবলেম। অল ওকে, আজকে ওই অ্যাপে ঝামেলা করছে, গতদিন ফেসবুকে ঝামেলা করছে, আজকে ওই অ্যাপে ঝামেলা করছে।
ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিলাম তখন কোনো প্রবলেম করলো না, তোমাদের এই ব্যাচে ক্লাস নিতে আসলে এত প্রবলেম কেন হচ্ছে বুঝলাম না তো। বলো এখন ঠিকঠাক আছে কিনা, বলো এখন ঠিকঠাক আছে কিনা, কথা লেটে আসছে আছে। আচ্ছা দেখো, তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার সে দুটো হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারে, ঠিক আছে। এইবার শোনো, ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে আমাদের মূল কথা। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং 4 ডায়োড, যেটাকে আমরা ব্রিজ রেকটিফায়ার বলি, যেটাকে আমরা ব্রিজ রেকটিফায়ার বলি। হুইটস্টোন ব্রিজ আছে না, তো এই সার্কিটটা দেখতে হুইটস্টোন ব্রিজের মতো, এই কারণে আমরা এটাকে ব্রিজ রেকটিফায়ার বলি। আর আমি ফুল ওয়েভ রেকটিফায়ার দুইটা ডায়োড ব্যবহার করে করতে পারি। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং 4 ডায়োড, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং 2 ডায়োড। তো আমরা এই ফুল ওয়েভ রেকটিফায়ারটা নিয়ে আজকের আলোচনা করব। তো ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার অর্থাৎ ইউজিং 4 ডায়োড, আমরা 4টা ডায়োড ব্যবহার করে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। কয়টা ডায়োড? 4টা ডায়োড, 4টা ডায়োড ব্যবহার করে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। এটা আমার ইনপুট এসি সিগন্যাল। এবার এই ইনপুট এসি সিগন্যালটাকে আমরা একটা ব্রিজ রেকটিফায়ারের মধ্যে পাঠাবো। তো সেই ব্রিজ রেকটিফায়ারটা দেখতে হচ্ছে এরকম। তুমি 4টা ডায়োড নিয়ে এইভাবে কানেক্ট করবা। প্রথমে একটা ডায়োড নিলা, এইভাবে সংযুক্ত করলা, এটা হচ্ছে রোধ। তারপর আর একটা ডায়োড নিলা, এইভাবে সংযুক্ত করলা। এই দুটো ডায়োডকে একই ক্রমে রাখবা। দেখো একই ক্রমে আছে, দুইটা ডায়োড একই ক্রমে আছে। এবার এই যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুতে যে দুইটা ডায়োড দিবা, সেই দুইটা ডায়োডকে আবার একই ক্রমে রাখবা। এই যে এভাবে যুক্ত করবা। এভাবে যদি যুক্ত করো তাহলে এইটা হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার। দেখো এটা হুইটস্টোন ব্রিজের মতো দেখতে। আমরা ওই যে হুইটস্টোন ব্রিজ সার্কিট পড়ছিলাম না চলতরিত অধ্যায়, এরকম না দেখতে হুইটস্টোন ব্রিজ সার্কিটটা? দেখো পি কিউ আর এস, এরকম না দেখতে? তো ঠিক তেমনি না ব্যাপারটা, এই কারণে এই রেকটিফায়ারটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। কয়টা ডায়োড ব্যবহার করছি? দেখো 4টা ডায়োড ব্যবহার করছি। তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্ট করে দিব। এটা হচ্ছে আমার ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার ইউজিং 4 ডায়োড। ডায়োডেরগুলোর নাম দিয়ে দিলাম D1, D2, D3 অ্যান্ড D4, 4টা ডায়োড নাম দিয়ে দিলাম। এবার এইটা হচ্ছে আমার ব্রিজ রেকটিফায়ার। এইটা কি করবে? একটা ইনপুট এসি সিগন্যালকে ডিসিতে পরিণত করে ফেলবে। তাহলে আমি এখানে ইনপুট দিছি এই যে এসি সিগন্যাল, এখানে ইনপুট দেওয়া হয়েছে এরকম এসি সিগন্যাল। তো ইনপুটের আমরা একটু যদি সমীকরণটা লিখি, ভি ইনপুট দ্যাট ইজ VM সাইন ওমেগা টি। তাহলে এর যে ম্যাগনিটিউড, এর যে পিক ভ্যালু, ম্যাগনিটিউড সর্বোচ্চ মান, ঠিক আছে, শীর্ষমান বা বাংলায় বললে শীর্ষমান বা সর্বোচ্চ মান, সেইটা হচ্ছে VM। সেটা হচ্ছে কত? VM। কথা বুঝছো? আচ্ছা তোমাদের যদি ভিডিও আটকে যাচ্ছে তাহলে তোমরা একটা কাজ করো, ফেসবুকে চলে যাও, ঠিক আছে? কিছুই তো করার নাই, এখন কি করব বলো? এরকম হলে আমি কি করব? এবার আসো, এইটা হচ্ছে রোধ, এইটা হচ্ছে রোধ আর। এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুট নিব, এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুট নিব। ধরো এটা প্লাস এটা মাইনাস, এই রোধের অ্যাক্রসে আমরা ভি আউটপুট নিব। এই যে ভি আউটপুটটা, এই ভি আউটপুটটা এটা ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট পাওয়া যাবে। মানে এই যে আউটপুটটা, এই আউটপুটটা একমুখী কারক পাওয়া যাবে, একমুখী আউটপুট পাওয়া যাবে। তো আমরা দেখি তো কিভাবে আমরা আউটপুটটা পাই। আমরা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, আর এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। তাহলে আসো, এর কয়টা সাইকেল? দুইটা সাইকেল। একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এই যে পজিটিভ হাফ সাইকেল, আর নেগেটিভ হাফ সাইকেল। যখন পজিটিভ হাফ সাইকেল তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ হিসাবে কাজ করবে। যখন নেগেটিভ হাফ সাইকেল, তখন এটা নেগেটিভ, এটা পজিটিভ হিসাবে কাজ করবে। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে যাবে, আর নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি প্রথমে পজিটিভ হাফ সাইকেলের ঘটনাটা। তাহলে পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি থাকবে? এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা একটা কাজ করি, ইনপুটের পিক মানটা নিয়ে কাজ করি। ইনপুটের পিক মানটা নিয়ে আমরা কাজ করব। প্লাস মাইনাস VM, ইনপুটের পিকটা নিলাম। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো তো এই ডায়োডগুলোর অবস্থা দেখো। একটা ডায়োড, এই দুইটা একই ক্রমে। এখানে যে দুইটা ডায়োড থাকবে, এই দুইটা আবার থাকবে একই ক্রমে। অর্থাৎ বিপরীত বাহুর দুইটা ডায়োড থাকবে একই ক্রমে। এভাবে যুক্ত করলাম। তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে যদি এটা প্লাস হয় তাহলে 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 এটা প্লাস, তাহলে এটা প্লাস। এটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস, এটা মাইনাস। এটা মাইনাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস।
এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। কি বুঝছো? তাহলে এবার দেখো তো কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আর কোন ডায়োডটা রিভার্স বায়াস আছে। এই ডায়োডটা প্লাস মাইনাস, দেখো এই দিক দিয়ে কারেন্ট যাবে, ফরওয়ার্ড বায়াসে আছে। এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে, দেখো মাইনাস প্লাস কারেন্ট যাবে, এদিক দিয়ে যাবে না। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, প্লাস মাইনাস কারেন্ট আসবে, ফরওয়ার্ড বায়াসে আছে। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, কিন্তু এই ডায়োডটা দেখো রিভার্স বায়াস আছে, রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াসে এই দুইটা ডায়োড আছে, এইটা আর এইটা, এই দুইটা ডায়োড খুলে একেবারে বাদ দিয়ে দাও। এই দুইটা ডায়োড একেবারে বাদ দিয়ে দাও। এই দুইটা ডায়োড তো থাকা না থাকা সমান কথা, কারণ কি এই দুইটা ডায়োড কিসে আছে, রিভার্স বায়াসে আছে, তাহলে ওই দুইটা ডায়োড থাকা না থাকা সমান কথা। তাহলে আমরা ওই দুইটা ডায়োড খুলে বাদ দিয়ে দিব, ঠিক আছে, ওই দুইটা ডায়োড খুলে বাদ দিয়ে দিব। তাহলে রিভার্স বায়াসের এই ডায়োড বাদ, তারপরে রিভার্স বায়াসের এই ডায়োডটা বাদ, এই যে দুইটা রিভার্স বায়াসের ডায়োড বাদ যাবে, ঠিক আছে। আর এরা কি হিসাবে কাজ করবে, 0.7 ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তাহলে এটা এই যে প্লাস মাইনাস 0.7, এটাও প্লাস মাইনাস 0.7। তাহলে আমরা এগুলারে একটু লিখি, এটা প্লাস মাইনাস 0.7 ভোল্ট, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 0.7 ভোল্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে রোধ, এর অ্যাক্রসে আমরা আউটপুট চাই। এটা আমার এ বিন্দু ছিল, এটা আমার বি বিন্দু ছিল, দেখো এ বিন্দু বি বিন্দু, এর অ্যাক্রসে আমরা আউটপুটটাই চাই, ভি আউটপুট, ঠিক আছে। ভি আউটপুটে যে এটা প্লাস এটা মাইনাস, ভি আউটপুটটা চাই আমরা। তাহলে দেখি এবার এর জন্য আমরা একটু আউটপুটটার হিসাব করি। তাহলে এই সার্কিটে একটা লুপ ঘুরাইলেই কাজ শেষ, এই সার্কিটে একটা লুপ ঘুরাও, লুপ ঘুরাইলে কাজ শেষ। তাহলে দেখো আমরা এদিক দিয়ে যাচ্ছি, এভাবে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি, মাইনাস ভিএম, লুপ ঘুরাবো, তাহলে এদিক দিয়ে গিয়ে কি পাচ্ছি, মাইনাস ভিএম পাচ্ছি। তাহলে লিখে ফেলি, এটার জন্য লিখে ফেলি মাইনাস ভিএম, তারপরে ঘুরে 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 এখানে এসে প্লাস 0.7, প্লাস 0.7, তারপর 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 প্লাস ভি আউটপুট, এবং তারপর প্লাস 0.7, এটা সমান সমান 0, আর কিছু নেই। আমাদের লাগবে ভি আউটপুটটা, সো ভি আউটপুটটা হবে ভিএম মাইনাস 1.4 ভোল্ট, ঠিক আছে, ভিএম মাইনাস 1.4 ভোল্ট। ভিএম ইজ গ্রেটার দেন 1.4 ভোল্ট, অবশ্যই এর যে মানটা এটা 1.4 এর চেয়ে বেশি হইতে হবে, এটা 1.4 এর চেয়ে অবশ্যই বেশি হইতে হবে। যদি 1.4 এর চেয়ে বেশি না হয় তাহলে এই ডায়োড দুইটা তো ওপেনই হবে না, মানে ডায়োড দুইটা কাজই করা শুরু করবে না, ঠিক আছে, ডায়োড দুইটা কাজই করা শুরু হবে না, ঠিক আছে। এবার তাহলে এটা গেল হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল। দেখো পজিটিভ হাফ সাইকেল আউটপুট আমরা কিন্তু পাইলাম। এবার সেম একইভাবে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আসো আমরা দেখি এবার নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা। তাহলে নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা কেমন হবে, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস প্লাস কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের চিত্রটা কি, মাইনাস এটা প্লাস, এর পিক ভ্যালুটা ভিএম। তাহলে তখন ডায়োডের অবস্থাগুলো দেখো, দেখো এই যে এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। এটা যদি প্লাস হয় তাহলে এদিক দিয়ে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে এবার কোন ডায়োড ফরওয়ার্ড কোন ডায়োড রিভার্স বায়াসে আছে দেখি আমরা একটু। এইটা এবার রিভার্স বায়াসে চলে গেছে, রিভার্স বায়াস, বাট এটা ফরওয়ার্ড বায়াস। এইটা চলে গেছে ফরওয়ার্ড বায়াস, আর এটা হয়ে গেছে রিভার্স বায়াস। আগে যে দুটো ফরওয়ার্ড বায়াসে ছিল এখন সেই দুটো রিভার্স বায়াসে, আগে যে দুইটা রিভার্স বায়াসে ছিল এই দুইটা এবার ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। তাহলে এবার আসো, এবার যে দুইটা রিভার্স বায়াসে আছে সেই দুইটা বাদ দিয়ে দিই, যে দুইটা রিভার্স বায়াসে সেই দুইটা বাদ। তাহলে কোন দুটো রিভার্স বায়াস, এই যে এটা রিভার্স বায়াস, বাদ, এটা একেবারে থাকবেই না। এটাও রিভার্স বায়াস, সো এটা বাদ, এটাও একেবারে থাকবে না। তাহলে থাকলো না, এই দুটো বাদ চলে গেল, এই দুটো বাদ চলে গেল। এবার ফরওয়ার্ড বায়াসে যে দুটো আছে সেই দুটো প্লাস, দেখো এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এখানে একটা ব্যাটারি বসাই দাও 0.7 ভোল্ট, এখানে একটা ব্যাটারি বসাই দিবা প্লাস 0.7 ভোল্ট, প্লাস মাইনাস 0.7 ভোল্ট। তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, মাইনাস এটা প্লাস, এটা 0.7 ভোল্ট। ঠিক একইভাবে এখানেও তাই, মাইনাস প্লাস 0.7 ভোল্ট। আর এটা হচ্ছে রোধ, এই রোধের অ্যাক্রসে আউটপুট হচ্ছে ভি আউটপুট, এই রোধের অ্যাক্রসে আউটপুটটাই হচ্ছে আমার ভি আউটপুট। তাহলে এবার আসো, দেখো এদিক দিয়ে যাও, দেখো এই যে আমার কিন্তু এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, দেখো এই দেখো তাকাও,
এই যে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল এর আউটপুটের, বি আউটপুটের। তো এখানেও তাই থাকবে, এই দেখো এখানেও তাই ছিল, এটা প্লাস, এ প্রান্ত প্লাস, বি প্রান্ত মাইনাস, এ প্রান্ত প্লাস, বি প্রান্ত মাইনাস, বি আউটপুট, এ প্রান্ত প্লাস, এই যে এ প্রান্ত প্লাস, বি প্রান্ত মাইনাস, বি আউটপুটের। তাহলে এবার আমরা এই দিক দিয়ে ঘুরি, এই দিক দিয়ে এইভাবে ঘুরে আসি, এইভাবে লুপটা ঘুরাই। তাহলে এইভাবে লুপটা ঘুরাইলে দেখো এই দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি মাইনাস ভিএম, মাইনাস ভিএম, তারপর 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 প্লাস 0.7, এবং তারপর তারপর এই দেখো এই দিক দিয়ে যাচ্ছি, এই দিকে এ থেকে বিতে, এ থেকে বিতে প্লাস বি আউটপুট, দেন তারপরে বি থেকে এইদিকে, তাহলে প্লাস 0.7 ইকুয়াল টু 0। লুপ ঘুরালাম, কেসিএল এর লুপ ঘুরালাম, ঠিক আছে। তাহলে ভি আউটপুটটা হবে, ভি আউটপুটটা হবে ভিএম মাইনাস 1.4, ভিএম মাইনাস 1.4 ভোল্ট। তাহলে এবারও দেখো আমি পজিটিভ আউটপুট পাইছি, আগের বারও পজিটিভ আউটপুট পাইছি, এবারও আমি পজিটিভ আউটপুট পাইছি, এবার আমার জিরো হয়ে যায় নাই, পজিটিভ হাফ সাইকেলও পজিটিভ আউটপুট পাইছি, নেগেটিভ হাফ সাইকেলও গিয়ে পজিটিভ আউটপুট পাইছি। ভালো করে বুঝিও কথাটা, যখন পজিটিভ হাফ সাইকেল তখনও আমার আউটপুট পজিটিভ, ভিএম মাইনাস 1.4, ভিএম ইজ গ্রেটার দেন 1.4। যখন আমার নেগেটিভ হাফ সাইকেল তখনও আমার আউটপুটটা পজিটিভ, কারণ ভিএম ইজ গ্রেটার দেন 1.4, ভিএম ইজ গ্রেটার দেন 1.4। তাহলে আমি দুই ক্ষেত্রেই কিন্তু আউটপুট পাইলাম এবং পজিটিভ আউটপুট পাইলাম। এই যে পজিটিভ আউটপুটটা যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু পিক ভ্যালু, পিক, এটা কিন্তু পিক ভ্যালুটা পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার এই পিক ভ্যালুর উপর নির্ধারণ করে আমরা যদি এবার আঁকি, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকি, তাহলে সেই ইনপুট আউটপুট ওয়েভ শেপ দেখতে কেমন হবে, ইনপুট আউটপুট ওয়েভ শেপটা দেখতে কেমন হবে, তুলছো তো সবাই? ইনপুট আউটপুট ওয়েভ শেপটা দেখতে কেমন হবে দেখো তো, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো আমরা এখানে। দেখো আমরা অনেক ডিটেলস চিত্র আঁকি, অনেক সময় বইতে ডিটেলস চিত্র আঁকা থাকে, তো বইয়ে ডিটেলস চিত্রটা আঁকবো। এবার দেখো, প্রথমে আসো, এটা হচ্ছে আমার ভি ইনপুট, আর এখানে নিব আমরা ভি আউটপুট, এখানে থাকবে আমাদের ভি আউটপুট, ভি ইনপুট আর ভি আউটপুট। তাহলে ভি ইনপুটটা হচ্ছে এটা, ভি ইনপুটটা আমার এটা, এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, যার পিক ভ্যালুটা এই যেটা হচ্ছে পিক ভ্যালু, এটা হচ্ছে ভিএম, ভিএম মাইনাস ভিএম, যার পিক ভ্যালু হচ্ছে এটা। এবার আসো দেখো, এই যে পুরো একটা পর্যায়, এখান থেকে এটা একটা পর্যায় টি, এটা 2t, মানে আমরা যেহেতু এখানে টাইম টি নিচ্ছি, ওকে। তাহলে এবার এবার আমার আউটপুটটা যখন পজিটিভ হাফ সাইকেল, তখন আমার আউটপুট পজিটিভ হাফ সাইকেল আউটপুট, আউটপুট পিক ভ্যালু, পিক ভ্যালু ভিএম মাইনাস 1.4। তাহলে পিক ভ্যালুটা হচ্ছে ভিএম মাইনাস 1.4, তাহলে পিক ভ্যালুটা হবে ভিএম মাইনাস, এটা যদি ভিএম হয় তার থেকে একটু কম, একটু কম, তাহলে একটু কম হবে, তুলনায় একটু কম হবে এটা, তাহলে এটা হবে মাইনাস, সরি প্লাস ভিএম মাইনাস 1.4 ভোল্ট, বুঝছো? এবার এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের আউটপুট। এবার আসো নেগেটিভ হাফ সাইকেল, দেখো নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট প্লাস প্লাস ভিএম মাইনাস 1.4, প্লাস ভিএম মাইনাস 1.4, মাইনাস ভিএম মাইনাস 1.4 ভোল্ট না, প্লাস ভিএম মাইনাস 1.4 ভোল্ট। তাহলে এটা কি হবে? প্লাস ভিএম মাইনাস 1.4 ভোল্ট এটা। তাহলে দেখো পজিটিভ হাফ সাইকেলেও আউটপুট পাইলাম, নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু আমি পজিটিভ আউটপুট পাচ্ছি, পজিটিভ আউটপুট। তাহলে কারেন্ট কিন্তু একমুখী আছে, আমি পজিটিভ আউটপুট দুই জায়গায় পজিটিভ আউটপুট পাইছি, নেগেটিভে নাই। এবার তারপরে আবার পজিটিভ হাফ সাইকেল যখন, তখন আবার এটা, আবার যখন নেগেটিভ হাফ সাইকেল তখন আবার পজিটিভ আউটপুট, এই যেভাবে চলতেছে। তাহলে কি হলো দেখো তো, আমার ইনপুট ছিল এটা, আউটপুট হলো এটা, ইনপুট এসি ছিল, আউটপুট দেখো তো ডাইরেক্ট কারেন্ট ডিসি হয়ে গেছে, ডাইরেক্ট সিগন্যাল হয়ে গেছে, ডাইরেক্ট কারেন্ট বা ভোল্টেজ সিগন্যাল হয়ে গেছে। তাহলে ইনপুট এটা ছিল, এসি ছিল, আউটপুট এটা হয়ে গেছে। তাহলে ইনপুট থেকে দেখো আউটপুট, কি ক্লিয়ার? তাহলে ইনপুটটা ছিল আমার এসি অল্টারনেটিং, আউটপুটটা ডিসি হয়ে গেছে ডাইরেক্ট, তাহলে একমুখী করে ফেলছে। কি কথা বুঝছো? এই যে ইনপুট আউটপুট ওয়েভ শেপ দেখে বুঝলাম। এবার একটা জিনিস আসো,
একেবারে ফিল করতে চাই ব্যাপারটা, যে আসলেই কি কারেন্ট একমুখী হয়েছে, একেবারে খুব ভালো করে ব্যাপারটা ফিল করতে চাই যে আসলে কি একমুখী হলো। এইবার তুমি একটু চিত্রের দিকে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো। দেখো আমি এই যে সবুজ মার্কার দিয়ে কারেন্ট দেখাচ্ছি, আমার কথা হচ্ছে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিকে যাবে, তাহলেই কিন্তু একে একমুখী বলবো। রোধের মধ্য দিয়ে কি হবে, কারেন্ট একই দিকে যাবে। যে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট সর্বদা একই দিকে যাবে, সর্বদা একই দিকে যাবে, একই দিকে যাবে, তাহলেই একমুখী হবে। একই দিকে যাবে মানে ধরো এ থেকে বিতে যাবে, আর এ থেকে বিতে গেলে এই যে এ প্রান্তটা সবসময় প্লাস, বি প্রান্তটা সবসময় মাইনাস থাকবে। এ থেকে যদি বিতে যায় তাহলে উচ্চ থেকে নিম্ন যাবে, তাহলে এ প্রান্তটা প্লাস থাকবে, বি প্রান্তটা মাইনাস থাকবে, তাহলে ভি আউটপুট অলওয়েজ পজিটিভ হবে যদি এ থেকে বিতে যায়। ভালো করে বুঝি ওই কথাটা, এটাই হচ্ছে মূল জিনিস, যে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট সবসময় ধরো এ থেকে বিতে যাবে, তাহলেই তো একমুখী। কারেন্ট সবসময় এ থেকে বিতে যাবে, তাহলেই তো একমুখী। এ থেকে বিতে যাবে, একমুখী। তাহলে এ থেকে বিতে গেলে, এ থেকে যদি সবসময় বিতে যায়, এ উচ্চ বিভব, বি নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবে যাবে, উচ্চ থেকে কারেন্ট নিম্ন বিভবে যাবে, উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবে যাবে। কি ক্লিয়ার? তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলে এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। তাহলে ভি আউটপুটের যে মানটা আমি পাবো সেই মানটা অলওয়েজ পজিটিভ মান পাবো। ঠিক আছে, ভি আউটপুটের যে মানটা আমি পাবো সেটা পজিটিভ মান পাবো। কিন্তু যদি একবার পজিটিভ পাই আর একবার নেগেটিভ পাই, তার মানে কি, এই ভি আউটপুটটা ধরো একবার পজিটিভ পাইলাম একবার নেগেটিভ পাইলাম, তার মানে একবার ধরো 4 ভোল্ট, এই যে প্লাস 4 ভোল্ট, আর একবার মাইনাস 4 ভোল্ট, এরকম না দেখতে, এরকম না দেখতে, একবার প্লাস 4 ভোল্ট একবার মাইনাস 4 ভোল্ট, তাহলে দেখো তো উল্টে গেল না, উল্টে গেল না। যদি এটা প্লাস এটা মাইনাস হয় কারেন্ট এদিকে যাচ্ছে, যদি এটা প্লাস এটা মাইনাস হয় কারেন্ট এদিকে যাবে। তো এরকম কিন্তু হওয়া যাবে না, সবসময় একমুখী হয়ে থাকতে হবে, সবসময় একমুখী হয়ে থাকতে হবে। কারেন্ট সবসময় হয় এ থেকে বিতে যাবে, নয়তো বি থেকে এতে যাবে। ঠিক আছে, হয় এ থেকে বিতে যাবে নয়তো বি থেকে এতে যাবে। তো আমরা ধরে নিচ্ছি ধরো এ থেকে বিতেই যাবে, তাহলে এ থেকে বিতে গেলে এ সবসময় উচ্চ বিভব, বি সবসময় নিম্ন বিভব, এ থাকবে পজিটিভ, বি থাকবে নেগেটিভ। তাহলে বি আউটপুটটা হবে বি এ মাইনাস বিবি, অলওয়েজ পজিটিভ মান। বুঝতে পারছো? এইবার আসো দেখো কারেন্ট কি আসলেই একমুখী আছে? দেখো তো, এটা যখন প্লাস এটা যখন মাইনাস, তখন কারেন্ট তো ভাই এই দিক দিয়ে যাবে। ভালো করে দেখো, কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এই ডায়োডটা ফরওয়ার্ড, এই ডায়োডটা রিভার্স, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট এই ডায়োডের মধ্য দিয়ে এসে এই রোধের মধ্য দিয়ে এসে এইভাবে চলে আসবে। দেখো কারেন্ট এইভাবে ফ্লো করবে, তাহলে এইটা রিভার্স বায়াস যাবে না, এটা রিভার্স বায়াসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। কি বুঝতে পারছো? কথা বুঝছো? আচ্ছা, এবার আসো দেখো এখানে তো সেটাই আঁকা হয়েছে, পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট পজিটিভ থেকে যাচ্ছে 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 যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই যে এইভাবে কারেন্ট যাচ্ছে এই। তাহলে দেখো তো পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট কোত্থেকে কোথায়, এই রোধের মধ্য দিয়ে, রোধের মধ্য দিয়ে কারেন্ট কোত্থেকে কোথায়, রোধের মধ্য দিয়ে, রোধের মধ্য দিয়ে কারেন্ট কোত্থেকে কোথায়, এ থেকে বিতে। রোধের মধ্য দিয়ে কারেন্ট কোত্থেকে কোথায়, এ থেকে বিতে। রোধের অ্যাক্রসে এই ভোল্টেজটাই তো তোমার আউটপুট, রোধের মধ্যে কারেন্টটাই তোমার আউটপুট কারেন্ট, রোধের দুই প্রান্তের ভোল্টেজটাই তোমার আউটপুট ভোল্টেজ। তাহলে রোধের মধ্য দিয়ে কারেন্ট সবসময় কোত্থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। রোধের মধ্য দিয়ে কারেন্ট সবসময় কোত্থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। তাহলে রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এ থেকে বিতে, কারেন্ট যাচ্ছে এ থেকে বিতে রোধের মধ্য দিয়ে। দেখি তো নেগেটিভ হাফ সাইকেলে কি বি থেকে এতে যাচ্ছে কিনা। যদি নেগেটিভ হাফ সাইকেলে বি থেকে এতে যায় তাহলে এটাকে রেকটিফায়ার বলবো না, তাহলে সে রেকটিফাই করতে পারে নাই, তাহলে সে রেকটিফাই করতে পারে নাই। যদি যদি নেগেটিভ হাফ সাইকেলে বি থেকে এতে যায় তাহলে সে রেকটিফাই করতে পারে নাই, তাহলে তো হইলই না। তাহলে যদি নেগেটিভ হাফ সাইকেলে তাও এ থেকে বিতে যায়, এ থেকে বিতে যায়, তাহলেই সে রেকটিফায়ার, তাহলে সে রেকটিফাই করতে পারছে, একমুখী করতে পারছে, যে এর মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিকে, এ থেকে বি এর দিকে। দেখি তো হয়েছে কিনা, আসো দেখি এখানে হয়েছে কিনা, দেখি এখানে। এবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট যাবে এই দিক দিয়ে, কারেন্ট যাবে এই দিক দিয়ে, এখানে এসে এটা রিভার্স বায়াস, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, কারেন্ট এটার মধ্যে দিয়ে গিয়ে এই রোধের মধ্যে দিয়ে ঘুরে এভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে কারেন্ট। কি তাই তো? তাহলে এবার বোর্ডে তাকাও, দেখো এদিকে তাকাও, এখান থেকে কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এই যে এ কোন বিন্দু, এ থেকে রোধের মধ্য দিয়ে কারেন্ট কই যাচ্ছে, দেখো এ থেকে রোধের মধ্য দিয়ে কারেন্ট কই যাচ্ছে, বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে। দেখো কারেন্ট ঘুরতেছে এ থেকে বিতে, এই যে। তাহলে আমি যদি তোমাকে এখানে জিজ্ঞেস করি বলো রোধের মধ্য দিয়ে কারেন্ট কই যাচ্ছে, এ থেকে বিতে, একমুখী।
এখানে রোধের মধ্যে দিয়ে কারেন্ট কই যাচ্ছে দেখো, এখান থেকে নেমে আসবে যখন, এখন এইভাবে যাবে, এই যে, তাহলে এ থেকে বিতে যাচ্ছে, দেখো কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে, এখানে রোধের মধ্যে দিয়ে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে এভাবে, এভাবে যাচ্ছে। তাহলে ব্রিজ রেকটিফায়ার মানে সেই মানে ট্যালেন্ট একটা সার্কিট, যে কি হবে শোনো, যে প্রথমে প্রথমে পজিটিভ আপসে গেলে এইটা আর এইটা বন্ধ করে দিবে, তাহলে এই পথ দিয়ে এ থেকে বিতে যাবে, এই পথ দিয়ে এ থেকে বিতে যাবে, যাবে কিন্তু এ থেকে বিতে, এই পথ দিয়ে। আর এর পরবর্তীতে নেগেটিভ আপ সাইকেল যখন হবে, তখন তখন এই দুইটা ডায়োডকে রিভার্স বায়াসে নিয়ে এই দুইটা ডায়োডকে বাদ দিয়ে দিবে, তখন এই পথে কারেন্ট আসবে, এই পথে কারেন্ট এসে দেখো এ থেকে বিতেই কিন্তু যাবে, কারেন্ট কিন্তু এ থেকে বিতেই যাচ্ছে, কারেন্ট যাচ্ছে কিন্তু এ থেকে বিতে, বুঝতে পারছো? কারেন্ট কি হচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা, কি ক্লিয়ার? তাহলে আমরা রেকটিফায়ার ব্যাপারটা বুঝতে পারছি। শুধু ইনপুট আউটপুটের হিসাব করে, শুধু মানের হিসাব করে কিন্তু হবে না, আমাদের ইনপুট আউটপুটের হিসাব করার পরে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা ফিল করতে হবে, যে কেন কেন এটারে আমরা বলতেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার, কেন এটারে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার এরকম বলি, কেন বলি, সেই জিনিসটা বুঝতে হবে, সেই রেকটিফায়ার আসলে কিভাবে কাজ করতেছে। এবার দেখো বইয়ে তোমরা যখন সার্কিট দেখতে পারবা, তখন ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার দেখবা একটা ট্রান্সফরমার সংযুক্ত করা আছে। মানে প্রথমে মনে করো যে এইটা হচ্ছে আমাদের মূল সাপ্লাই, এটা হচ্ছে মূল সাপ্লাই, এই যে মূল সাপ্লাই এসি, এটা আমাদের ধরো যে কোনো একটা এসি সিগন্যাল, ধরো এটা ভিএম সাইন ওমেগা টি, একটা এসি সিগন্যাল, ঠিক আছে। এবার এই এসি সিগন্যাল প্রথমে আগে একটা ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়, ট্রান্সফরমারের মধ্যে, এই এসি সিগন্যালটা প্রথমে একটা ট্রান্সফরমারের মধ্যে পাঠানো হয়, এরকম এরকম একটা ট্রান্সফরমারের মধ্যে পাঠানো হয়। এই যে ট্রান্সফরমারের এইটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, আর এরপরে এইটা হচ্ছে গৌণ কুণ্ডলী, এই যেটা হচ্ছে গৌণ কুণ্ডলী, এবং তারপরে তারপরে এই গৌণ কুণ্ডলীর প্রান্তটাকেই রেকটিফায়ারের সাথে কানেক্ট করা হয়, এই গৌণ কুণ্ডলীটাকেই রেকটিফায়ারের সাথে কানেক্ট করা হয়। মানে এটা একটা ট্রান্সফরমার, এই যে এটা একটা ট্রান্সফরমার, বুঝছো? ট্রান্সফরমার, টিএফ সংক্ষেপে লেখা হয় ট্রান্সফরমার। তাহলে এভাবে কানেক্ট করা হয়। ব্রিজ রেকটিফায়ারটাকে বা যে কোনো রেকটিফায়ারকে মোটামুটি এভাবে কানেক্ট করা হয়। যদি হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বলি, হাফ ওয়েভ রেকটিফায়ারও এরকম, হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা, সেটাও এরকম, প্রথমে এরকম একটা ট্রান্সফরমার, এই যেটা হচ্ছে ট্রান্সফরমার, এইটুকুই কিন্তু ট্রান্সফরমার, এটা হচ্ছে ট্রান্সফরমার সিম্বল দিয়ে, এটা একটা ডায়োড দিয়ে তারপরে রোধের সাথে কানেক্ট করা হয়, এই তো। আর এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুট নিই, আর এখানে এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুট নিই, ঠিক আছে। তাহলে এটা ফুল ওয়েভ, এটা হাফ ওয়েভ। কথা হচ্ছে দেখো একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তা আমরা এখানে দেখো কিন্তু ট্রান্সফরমার আঁকি নাই, ঠিক আছে, ট্রান্সফরমার আঁকি নাই। ট্রান্সফরমার আসলে মূল রেকটিফিকেশনের কাজে ট্রান্সফরমার কোনো ভূমিকা রাখে না। তাহলে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় কেন? ধরো আমরা বাসাবাড়িতে যে ভোল্টেজটা ব্যবহার করি সেটা কিন্তু এসি সাপ্লাই ভোল্টেজ, তো বাসাবাড়ির ভোল্টটা কিন্তু 220 ভোল্ট, বাসাবাড়িতে কত ভোল্ট ব্যবহার করি? 220 ভোল্ট। তো 220 ভোল্ট এটা কিন্তু বেশ উচ্চ মানের একটা ভোল্টেজ। তো মনে করো সাপোজ আমার ধরো যে একটা কোনো একটা ডিসি মোটর, ছোট খেলনা ব্যাটারি লাগানো লাগবে, মানে খেলনা মোটর চালানো লাগবে, ওই খেলনা গাড়ির মধ্যে যে মোটরগুলো থাকে ওরকম, যে আমাদের এমন এমন ছোট ছোট মনে করো যে ইকুইপমেন্টগুলো চালাইতে হবে যেগুলোতে অত বেশি ভোল্টেজ দরকার নেই, ঠিক আছে। বা এই যে রেকটিফায়ারটা, এটা হচ্ছে ছোট রেকটিফায়ার, ঠিক আছে, ছোট রেকটিফায়ার। ডায়োডের এমনি তো ধরো যে ডায়োডের যে ভোল্টেজ বা ডায়োডের যে কারেন্ট, এই কারেন্টের মান বা ভোল্টেজের মান কিন্তু খুবই কম। কারেন্টে দেখো আমরা যখন হিসাব নিকাশ করছি তখন কিন্তু মিলি অ্যাম্পিয়ার হিসাব করছি, তাই না? কারেন্টের মান অনেক কম। তো এখানে যদি 220 ভোল্ট এই যে ডাইরেক্ট এই সাপ্লাইটাকেই যদি আমি রেকটিফায়ারের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই রেকটিফায়ারের এই যে ডায়োড যা আছে এগুলো পুড়ে যাবে, ঠিক আছে, ডায়োড যা আছে এগুলো পুড়ে যাবে। তো এই কারণে কি করা হয়, ভোল্টেজটাকে একটু কমানো হয়। আমার তো 220 ভোল্টকে রেকটিফিকেশনের দরকার নেই, আমার ধরো একটা ছোট্ট ডিসি মোটর চালাইতে 10 ভোল্ট ডিসি লাগবে। এখন তোমার বাসা বাড়িতে আছে 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি আছে, কথা বুঝছো? 220 ভোল্ট এসি, আমার লাগবে হচ্ছে 10 ভোল্ট ডিসি লাগবে আমার, 10 ভোল্ট, জাস্ট 5 ভোল্ট 10 ভোল্ট ডিসি আমার দরকার, ডাইরেক্ট সিগন্যাল আমার দরকার। তাহলে আমার অল্টারনেটিং সিগন্যাল থেকে ডাইরেক্ট সিগন্যাল আসতে হবে, তো 220 ভোল্ট থেকে আমার 10, তো এই 220 ভোল্ট এইটাকে আগে কমাইতে হবে। তো 220 ভোল্ট এটাকে আমি আগে কমাবো,
এই ভোল্টেজটাকে কমাবো। ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার ভোল্টেজটাকে আপ ডাউন করে। এই ট্রান্সফরমার দুই ধরনের হয়, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমার কি করে? ভোল্টেজটাকে বাড়ায় দেয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? ভোল্টেজটাকে কমায় দেয়। স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার তুলনায় গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হয় কম, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হয় বেশি। পাক সংখ্যা যত বেশি ভোল্টেজ তত বেশি হবে, ঠিক আছে? ভোল্টেজ দেখো, এর পাক সংখ্যা কম, এর পাক সংখ্যা বেশি। পাক সংখ্যা যত বেশি এর অ্যাক্রসে ভোল্টেজ তত বেশি। পাক সংখ্যা যত বেশি এর অ্যাক্রসে ভোল্টেজটা তত বেশি হবে। তাহলে এই পাশের ভোল্টেজটা কম, দেখো এই পাশের ভোল্টেজটা কম, পাক সংখ্যা কম, ভোল্টেজটা কম। এই পাশের পাক সংখ্যা বেশি, ভোল্টেজ বেশি। স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি এরকম হয়, যদি এরকম হয় এই পাশে পাক সংখ্যা বেশি, এই পাশে পাক সংখ্যা তুলনামূলক কম, তাহলে কি হবে? পাক সংখ্যা কম হলে ভোল্টেজ কম, এখানে পাক সংখ্যা বেশি ভোল্টেজ বেশি, এখানে পাক সংখ্যা কম ভোল্টেজ কম। পাক সংখ্যার সাথে ইনডিউসড ভোল্টেজের সম্পর্ক সমানুপাতিক। তোমরা তো পড়ো নাই ট্রান্সফরমার, পঞ্চম অধ্যায় ট্রান্সফরমার ছিল, এটা পড়ো নাই, পড়লে একটু ভালো হইতো আর কি। তো যাই হোক, কত কিছু লাগবে না আমাদের। তাহলে এখানে পাক সংখ্যা বেশি ভোল্টেজ বেশি, এখানে পাক সংখ্যা কম ভোল্টেজ কম, তাহলে কি করতেছে? বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ করতেছে, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ স্টেপ ডাউন করে দিচ্ছে। তাহলে এই ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে 220 ভোল্ট এসি আছে, আমার দরকার নেই 220 ভোল্ট এসি, আমার আগে দরকার 10 ভোল্ট এসি। 10 ভোল্ট এসি আগে বানাই। তাহলে 220 ভোল্ট এসি থেকে আমি আগে 10 ভোল্ট এসি বানাবো, এসি বানাবো। তারপরে সেই 10 ভোল্ট এসিকে 10 ভোল্ট ডিসি বানাবো। কি কথা বুঝছো? ভালো করে বুঝিও, ব্যাপারটা ভালো করে বুঝিও। তাহলে আমার কি করে? এই যে 220 ভোল্ট এসিকে প্রথমে 10 ভোল্ট এসি করে ট্রান্সফরমার, প্রথমে এই কাজটা করে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ভোল্টেজটাকে, ভোল্টেজের লেভেলটাকে কমায় দেয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করছে। দেখো পাক সংখ্যা অনেক বেশি, পাক সংখ্যা কম, এখানে পাক সংখ্যা বেশি, এখানে পাক সংখ্যা কম, এখানে পাক সংখ্যা বেশি, এখানে পাক সংখ্যা কম। তাহলে পাক সংখ্যা কম হলে ভোল্টেজটা কম হবে। তাহলে কি করলো? এখানে আমার 220 ভোল্ট, 220 ভোল্ট এসি ছিল, ঠিক আছে? সেই 220 ভোল্ট এসি এই পাশে এসে 10 ভোল্ট এসি হয়ে গেছে, 10 ভোল্ট এসি, এসি হয়ে গেছে। কি ক্লিয়ার? 10 ভোল্ট এসি হয়ে গেছে। তাহলে এবার এই 10 ভোল্ট এসি, এইটা থেকে আমার দরকার 10 ভোল্ট ডিসি। তাহলে 10 ভোল্ট এসি থেকে 10 ভোল্ট ডিসি কে করবে? রেকটিফায়ার, আরএফ রেকটিফায়ার, রেকটিফায়ার এই কাজটা করবে। তাহলে ভোল্টেজ আপ ডাউনের জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়, আর রেকটিফিকেশন কাজে রেকটিফায়ার ব্যবহার করা হয়। কি ক্লিয়ার? 10 ভোল্ট এসি থেকে 10 ভোল্ট ডিসি দরকার, রেকটিফায়ার দরকার। তাহলে আমি কি করবো? আগে ভোল্টেজের লেভেলটাকে কমায় নিব। এটাই হচ্ছে এই ট্রান্সফরমারের কাজ, ভোল্টেজের লেভেলটাকে কমায় দেয়। তাহলে কি ট্রান্সফরমার ব্যবহার করি এখানে আমরা? বলো তো। স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। তো দেখবা তোমরা বইতে এরকম চিত্র আছে, এরকম চিত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই। তুমি যখন ব্যাখ্যা দিবা এরকম চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারো, আবার মনে করো এরকম চিত্র না দিয়ে ডাইরেক্ট এই চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারো। এখন অনেকে বলতে পারে ভাই এই ভোল্টেজ তো তাহলে অনেক বেশি। না, কে বলছে এই ভোল্টেজ অনেক বেশি? এই ভোল্টেজ কম হইতে পারে না? পারি তো। তাহলে এখানে ট্রান্সফরমার দিয়ে আঁকতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু। কিন্তু তোমরা বইতে দেখো যে ট্রান্সফরমার দিয়ে আঁকা আছে, এভাবে আঁকা আছে। তো এভাবে আঁকা থাকলে কি কোনো সমস্যা নেই। এই ট্রান্সফরমার কেন ইউজ করা হয়? জাস্ট ভোল্টেজের লেভেলটাকে কমানোর জন্য, ভোল্টেজটাকে কমানোর জন্য। কথা বুঝছো? তো এভাবে আঁকতে পারো, আগে আমি যেভাবে আঁকছি ওভাবে আঁকতে পারো, ঘাবড়ানোর কিছুই নেই। সার্কিট দেখে ঘাবড়ানোর কিছু নেই। মূল ব্যাপারগুলো বুঝতে হবে, কেন কোনটা ইউজ করা হচ্ছে, কী কারণে কোনটা ইউজ করা হচ্ছে, এই জিনিসটা জাস্ট খালি জানতে হবে। কথা বুঝছো? এবার আসো, এবার আসো, আমরা এবার ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব ইউজিং 2 ডায়োড, 2টা ডায়োড দিয়ে। তাহলে চিন্তা করো, একটু বুদ্ধি খাটাও, নিজে নিজে আবিষ্কার করো। যে তুমি মনে করো আবিষ্কার করতেছো একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, তুমি আবিষ্কার করতেছো। তাহলে আমার কথা হচ্ছে কি, শোনো, আমার আমার এই যে পূর্ণ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল দুটোই থাকা লাগবে। তাহলে এটাও আমার থাকতে হবে, এটাও আমার থাকতে হবে, তাই তো? তাহলে রোধের মধ্য দিয়ে, দেখো রোধের মধ্য দিয়ে কখনো ওপেন সার্কিট হইতে দেওয়া যাবে না। এই রোধের মধ্য দিয়ে সবসময় কারেন্ট ফ্লো করতে হবে, রোধের মধ্য দিয়ে সবসময় কারেন্ট ফ্লো করতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করছিলাম না, মনে আছে তোমাদের? হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেখতে কেমন? দেখো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেখতে কেমন? জাস্ট একটা ডায়োড, এখানে জাস্ট একটা ডায়োড। তাহলে কি হয়েছিল ভালো করে বোঝো। এই যে রোধ, এই রোধ আর এর অ্যাক্রসে আমরা আউটপুট নিছিলাম, এর অ্যাক্রসে আমরা আউটপুট নিছিলাম, প্লাস মাইনাস ভি আউটপুট নিছিলাম। তো যখন ফরওয়ার্ড ব্যাস তখন এটা কাজ করছে, যখন এটা ফরওয়ার্ড ব্যাস তখন এটা আসে, তখন কারেন্ট এভাবে ফ্লো হয়েছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে, আমি ভোল্টেজটা পাইছি, তখন আমি ভোল্টেজটা পাইছি, তাই তো? তখন ভোল্টেজটা পাওয়া গেছে, এই যে এরকম ভোল্টেজটা পাওয়া গেছিল, ঠিক আছে? এবার যখন এটা রিভার্স বায়াসে চলে গেছে, যখন কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে তখন এটা রিভার্স বায়াসে এর ওপেন নাই, তাহলে বর্তনই তো নাই, কোনো কারেন্ট ফ্লো হয়নি, এই রোধের অ্যাক্রসে কোনো ভোল্টেজ নেই, তখন ভোল্টেজটা হয়ে গেছিলো 0। এই কারণে সেটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে এবার কী করলে, নিজে বুদ্ধি খাটাও, কী করলে ওপেন সার্কিট হবে না, কী করলে কারেন্ট ফ্লো হবে, কী করলে আমি এখানে ভোল্টেজটা পাবো, এটা চিন্তা করো। এটা চিন্তা করলে তো হয়ে যায়। 4টা ডায়োড কোনো কাজে লাগে? 4টা ডায়োড তো লাগেই না, 2টো ডায়োড দিয়েই তো কাজটা করা যায়।
চারটা ডায়োড দিয়ে করা লাগে, দুটো ডায়োড দিয়েই তো কাজটা করা যায়। তাহলে তোমরা বলো এখানে আমি কি কাজ করতে পারি? আমার তো পথ ওপেন হয়ে গেছে, প্যারালালি দুইটা কানেক্ট করে দিব এবং বিপরীত ক্রমে, বুঝছো? প্যারালালি দুইটা ডায়োড কানেক্ট করে দিব বিপরীত ক্রমে। দেখো এই তো হয়ে গেল। দেখো এই যে এটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল, এসি ইনপুট সিগন্যাল। আমি এখানে দুটো ডায়োড কানেক্ট করব, দুটো ডায়োড। একটা ডায়োড এভাবে থাকবে, আর একটা ডায়োড এভাবে থাকবে। এই দুটো ডায়োড, জাস্ট দুটো ডায়োড। এই যে দুটো ডায়োড কানেক্ট করে দিলাম, দুটো ডায়োড কানেক্ট করে দিলাম। আর এইটা আমার রোধ, এখানে রোধ আর তার অ্যাক্রসে ভি আউটপুট প্লাস মাইনাস। কি কথা বুঝছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করবে। তাহলে কয়টা ডায়োড ব্যবহার করে করছি বলো? কয়টা ডায়োড ব্যবহার করে করছি বলো? দুইটা। তাহলে চারটার কোনো দরকারই নেই এখানে, দেখো দুইটা দিয়ে কাজ হয়ে গেছে। চারটার কোনো দরকার আছে বলো? দুইটা দিয়েই কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আসো আমরা এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপটা এঁকে ফেলি। ইনপুট আউটপুট ওয়েভ শেপটা আঁকবো। টি তাহলে আসো ইনপুটটা এসি ইনপুট, এই ইনপুটটা এসি ইনপুট। এবার আমাদের আউটপুট থাকতে হবে, এটা হচ্ছে ভিএম মাইনাস ভিএম, ভি ইনপুট, এটা ভি আউটপুট। তাহলে এবার আসো দেখো, দেখো আমি এখানে জাস্ট দুটো সাইকেল লিখে দিচ্ছি। পজিটিভ হাফ সাইকেল যখন পজিটিভ হাফ সাইকেল, তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তাই না? দেখো এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ হাফ সাইকেল, তখন এটা প্লাস এটা মাইনাস, এটা ফরওয়ার্ড বায়াস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা চলে গেল রিভার্স বায়াস। দেখো এটা চলে গেল রিভার্স বায়াস, রিভার্স বায়াস এটা বাদ চলে যাবে। তাহলে থাকবে কোনটা? থাকবে হচ্ছে এটা উপরেরটা। তাহলে তখন চিত্রটা পজিটিভ হাফ সাইকেলের চিত্রটা দেখতে হবে এরকম, এটা প্লাস এটা মাইনাস ভিএম প্লাস মাইনাস ভিএম, এই যে এটা থাকবে। তো এটা এই যে 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করলো। তারপরে এইটা হচ্ছে রোধ, তাহলে এটা আর, এটা প্লাস মাইনাস ভি আউটপুট। ঠিক আছে? তাহলে দেখো তো, দেখো এই দিক দিয়ে এভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লো হচ্ছে এভাবে। তাহলে কি হচ্ছে? মাইনাস ভিএম, এই যে প্লাস 0.7, তারপরে প্লাস ভি আউটপুট, এটা ইকুয়াল টু কত? 0। তাহলে অতএব ভি আউটপুট ইকুয়াল টু ভিএম মাইনাস 0.7। এই দেখো পজিটিভ মান পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে আমি পজিটিভ মান পেয়ে গেছি। ইনপুট আউটপুট ওয়েভ শেপটা আঁকবো এখানে। তাহলে এখানে আউটপুটটা এইটা হবে, যার মানটা এটা হবে, এটা ভি আউটপুটের এই যে ম্যাগনিটিউডটা, এটা হবে ভিএম মাইনাস 0.7, ভিএম মাইনাস 0.7। কি বুঝতে পারছো? ভিএম মাইনাস 0.7। তাহলে তোমরা একটু নেগেটিভ হাফ সাইকেলটা আঁকো তো ভাইয়া, আঁকো নেগেটিভ হাফ সাইকেলটা আঁকো, নেগেটিভ হাফ সাইকেলটা। ব্রিজ রেকটিফায়ার কেন বানানো হয়? তাহলে হুদাই বানানো হয়, দুইটা ডায়োড দিয়ে কাজ হতে হয়, চারটা ডায়োড লাগে, হুদাই খরচ। আসো তাহলে এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলটা দেখি। এটা তো পজিটিভ হাফ সাইকেল দেখলাম, এবার নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা দেখি। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? বলো নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে এটা মাইনাস এটা প্লাস হিসেবে কাজ করবে, মাইনাস প্লাস। তখন এই ডায়োডটা চলে যাবে রিভার্স বায়াসে, আর এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, বুঝছো? তাহলে চিত্রটা দেখতে হবে এরকম, মাইনাস প্লাস, উপরেরটা বাদ নিচেরটা থাকবে, এই যে উপরেরটা বাদ নিচেরটা থাকবে। তাহলে এটা আর, এটা ভি আউটপুট প্লাস মাইনাস, এই যে ভি আউটপুট। দেখো
তাহলে এখান থেকে এবার কারেন্ট যাবে, এটা ভিএম। তাহলে সেম একইভাবে হিসাব, সেম একইভাবে এখানে আমরা হিসাব করব। সেম একইভাবে যদি হিসাব করি, কারেন্ট এদিক দিয়ে যাবে, এভাবে যাবে, গিয়ে এভাবে ঘুরবে। এইটা ওই যে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তাহলে একই রকম হিসাব না, মাইনাস ভিএম প্লাস বি আউটপুট, মাইনাস ভিএম প্লাস বি আউটপুট মাইনাস 0.7 মানে প্লাস 0.7। তাহলে একবারে লিখে দিই, একবারে লিখে দিই, বলো বি আউটপুট কত হবে, একবারে বলো, একবারে 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 বি আউটপুট কত হবে, ভিএম মাইনাস 0.7। ঠিক আছে, বলো আউটপুট কত হবে, ভিএম মাইনাস 0.7। তাহলে তখন এই যে এরকম পাবো, আবার পজিটিভ হাফ সাইকেল এরকম, আবার নেগেটিভ হাফ সাইকেল এরকম। কি বুঝতে পারছো, বুঝতে পারছো? খান তামিন বলছো দাদা আসেন ব্যাডমিন্টন খেলি। তুমি অভি দত্ত তুষারের প্রোফাইল পিক লাগাইছো কেন? এই বলো বুঝছো কিনা, যারা আসো লাইনে বুঝছো কিনা বলো, কি ক্লিয়ার? এইবার শোনো খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে শোনো। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি, ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি। তোমার মনে কেন ভাই কি বললেন, এটা কি বললেন? এটা এই যে কারেন্ট প্রথমে প্রথমে এইভাবে যাবে, এইভাবে যাবে, তাহলে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আউটপুট আমি পাচ্ছি। তারপরে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে নিচের দিক দিয়ে নামবে, এভাবে নামবে, কারেন্ট এরকম নিচের দিক দিয়ে নামবে, তখনও তো আমি এর মধ্যে দিয়ে আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আউটপুট পাচ্ছি। তাহলে আমি পজিটিভে আউটপুট পাচ্ছি, নেগেটিভে আউটপুট পাচ্ছি, তাহলে তো ফুল ওয়েভ রেকটিফায়ার না। আউটপুট পাইলেই রেকটিফায়ার, আউটপুট আউটপুট পাইলেই রেকটিফায়ার না। রেকটিফায়ার মানে একমুখী কারক, একমুখী কারক। সে একমুখী করছে কিনা প্রবাহকে। আমি এখানে দেখো তাড়াতাড়ি গোজা মিল দিচ্ছি, আমি বলছি যখন এখানে হিসাবটা করি তখন আমি তোমাদের কি বলছি, আগের মতো করে হিসাব একই রকম, তোমরা মাথা নাড়ছো, হুম 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 করে মাথা নাড়ছো। কিন্তু এখানে হিসাব করতে গেলেই তুমি ধরাটা পড়তা, হিসাব করতে গেলেই ধরাটা পড়তা যে হিসাবটা ঠিক নাই। আগে প্রথমে আমি হিসাব ছাড়া আমি তোমার বুঝাই। দেখো তো ভাই এইটা আমার রোধ না, এই রোধের এই প্রান্তেটার নাম দিলাম, এই প্রান্তের নাম দিলাম এ, আর এই প্রান্তের নাম দিলাম বি। তাহলে কারেন্ট ভাই পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলে এ থেকে বিতে যাওয়া লাগবে, পজিটিভ হাফ সাইকেলও এ থেকে বিতে যাবে, নেগেটিভ হাফ সাইকেলও এ থেকে বিতে যাবে। পজিটিভ হাফ সাইকেলে যদি বি থেকে এতে যায় তাহলে নেগেটিভ হাফ সাইকেলও বি থেকে এতে যাবে। কথা বুঝছো, ক্লিয়ার? পজিটিভ হাফ সাইকেলও যদি এ থেকে বিতে যায়, নেগেটিভ হাফ সাইকেলও এ থেকে বিতে যাবে। দেখো তো তাই গেছে কিনা, এইবার ভালো করে বুঝো, দেখো তাই গেছে কিনা। পজিটিভ হাফ সাইকেলে দেখো, পজিটিভ হাফ সাইকেলে যখন কারেন্ট ফ্লো হয়েছে তখন এই দেখো, দেখো ভালো করে দেখো, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, রোধের এ আর বি। তাহলে দেখো তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দেখো দেখো লিখে রাখো, দরকারে লিখে রাখো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দেখো এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, এখানে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, কারেন্ট এ থেকে বিতে। দেখো তো পরের বার ঘটনাটা দেখো তো, পরের বার এটা এ, এই যে এটা বি আমার। তাহলে পরের বার কারেন্ট যদি এদিক দিয়ে যায়, কারেন্ট যদি এদিক দিয়ে যায়, দেখো তো কি অবস্থা, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো কারেন্ট, দেখো অবস্থা, কারেন্ট দেখো বি থেকে এতে যাচ্ছে। তাহলে এই রোধের মধ্যে দিয়ে একবার কারেন্ট এদিকে যাচ্ছে পজিটিভ হাফ সাইকেলে, একবার কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কি লাভ হইল? তাহলে লাভটা কি হইল বলো, তাহলে লাভটা কি হইল? এর মধ্যে দিয়ে এ থেকে বিতে যাচ্ছে, ভালো কথা, আবার বি থেকে এতে যাচ্ছে, তাহলে তো একমুখী হলো না, একমুখী তো হয়নি, একমুখী তো করতেই পারে নাই। একমুখী করতে গেলে এ থেকে বিতে, এ থেকে বিতেই হইতে হবে, পরের বারও এ থেকে বিতে হইতে হবে, পজিটিভ ভাবতে গেলে এ থেকে বি, নেগেটিভ ভাবতে গেলেও এ থেকে বি হইতে হবে, তা তো হয়নি। তাহলে তো অপোজিট দিক দিয়ে যাচ্ছে, এ থেকে বি আর বি থেকে, হইলো না তো, তাহলে তো একমুখী হইলো না। এই যে এই জায়গাটা বুঝতে হবে তোমার। দেখো এখানে আমি যে ভি আউটপুট পাইছি না, এই ভি আউটপুট ভিএম মাইনাস 0.7 না, মাইনাস ভিএম, তারপরে ব্র্যাকেট মাইনাস মাইনাস দিয়ে ব্র্যাকেট ভিএম মাইনাস 0.7। দেখো কিভাবে, আসো দেখো দেখো দেখো, এই যে ভি আউটপুটটা দেখো, ভি আউটপুটটা এদিক দিয়ে মাইনাস ভিএম, মাইনাস মাইনাস ভিএম, দেখো মাইনাস ভিএম, তারপর 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 এই দেখো এটা মাইনাস আর এটা প্লাস। আমি আমি এটার চিহ্ন দিয়ে দিয়েছিলাম তো, এই যে এই ভোল্টেজটা আমি চাই না, এটা প্লাস মাইনাস ভি আউটপুট চাই, তাই এই যে প্লাস মাইনাস ভি আউটপুট। তাহলে আমি দেখো তো এই দিক দিয়ে যাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি না, তাহলে এটা মাইনাস ভি আউটপুট, মাইনাস ভি আউটপুট প্লাস 0.7, এইটা ইকুয়াল টু ভাইয়া 0। আমার লাগবে ভি আউটপুট, ভি আউটপুটটা দরকার, তাহলে ভি আউটপুট ওই পাশে নিলাম, তাহলে মাইনাস বিএম প্লাস 0.7, আমার দরকার ভি আউটপুট, মাইনাসটা কমন নাও, বিএম মাইনাস 0.7, দেখছো বিএম মাইনাস 0.7, এই যেটা
দেখো মাইনাস বিএম মাইনাস বি আউটপুট প্লাস 0.7 ইকুয়াল টু 0। আমার দরকার ভি আউটপুট ওই পাশে নিলাম মাইনাস ভিএম প্লাস 0.7। তাহলে অতএব বি আউটপুট মাইনাসটা কমন নিই, ভিএম মাইনাস 0.7। দেখছো, দেখো ভিএম মাইনাস 0.7 প্লাস মান না মাইনাস মান, ঠিক আছে, প্লাস মান না কি মান, মাইনাস মান, এটা মাইনাস মান। তাহলে আমরা ইনপুট আউটপুট ওয়েভ শেপ ঠিকঠাক আঁকতে পারি নাই, সার্কিট হয়েছে, বুঝছো, সার্কিট নিয়ে কোনো ঝামেলা নেই, সার্কিট হয়েছে, কিন্তু এটা রেকটিফায়ার হয় নাই, এটা রেকটিফায়ার সার্কিট হয় নাই। মানে সব একটা তুমি সার্কিট আঁকতে পারছো কোনো সমস্যা নাই, কিন্তু ভাই এটা রেকটিফায়ার সার্কিট হয় নাই, তাহলে ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কেমন হবে? প্রথমটা এরকম হবে, প্রথম পজিটিভ হাফ সাইকেল এরকম হবে, নেগেটিভ হাফ সাইকেল এরকম হবে, আবার পজিটিভ হাফ সাইকেল এরকম হবে, আবার পজিটিভ হাফ সাইকেল এরকম হবে, নেগেটিভ হাফ সাইকেল এরকম হবে। এই তাহলে পজিটিভ হাফ সাইকেলের পিক ভ্যালুটা হবে ভিএম মাইনাস 0.7, নেগেটিভ হাফ সাইকেলের পিক ভ্যালুটা হবে মাইনাস ভিএম মাইনাস 0.7। এই এটা হবে, বুঝতে পারছো? না এই চিহ্নটা তো আমার দেওয়া আছে, আমার তো তোমার বলেই দিছে যে এই ভোল্টেজটা আমি চাই, কোন ভোল্টেজ, প্লাস মাইনাস বি আউটপুট আমি চাই। তাহলে তুমি দেখো, খেয়াল করো, একবার যদি কারেন্ট এদিকে যায়, এ থেকে বিতে যায়, তাহলে এটা প্লাস এটা মাইনাস হিসেবে কাজ করতেছে। আর একবার যদি এদিকে যায়, তাহলে এটা প্লাস এটা মাইনাস হিসেবে কাজ করতেছে। তাহলে একবার 5 ভোল্ট হলে একবার মাইনাস 5 ভোল্ট হচ্ছে না, তাই না? একবার 5 ভোল্ট হলে আরেকবার মাইনাস 5 ভোল্ট হচ্ছে না, তাই তো হয়েছে 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট। এই চিহ্ন তো এই কারণে আগে থেকে দিয়ে দিছে যে এই ভোল্টেজটা তুমি বের করো, ঠিক আছে, এই ভোল্টেজটা তুমি বের করো, এই চিহ্ন তো গিভেন যে প্লাস মাইনাস গিভেন, এই ভোল্টেজটা আমার বের করে দাও। তাহলে এই ভোল্টেজটা একবার হচ্ছে ভিএম মাইনাস 0.7, এই ভোল্টেজটাই একবার মাইনাস, তারপরে ব্র্যাকেট দিয়ে ভিএম মাইনাস 0.7, বুঝলা? ক্লিয়ার? এই কারণে তো চিহ্নটা তোমাকে দিয়ে দিছে। চিহ্নটা যদি দিয়ে না নিত তাহলে তুমি যদি বলো চিহ্ন দেয়নি, ধরো দেয়নি, তাহলে তুমি যখন বলবা তখন এদিক দিয়ে কারেন্ট গেলে এটা পজিটিভ ভোল্টেজ, আবার এদিক দিয়ে যখন কারেন্ট যাবে তখন আগের পজিটিভ যেটা ছিল তার উল্টা হলো, তাহলে তার নেগেটিভ ভোল্টেজ হয়ে গেল, তার রেসপেক্টে নেগেটিভ ভোল্টেজ হয়ে গেল। যদি কারেন্ট এদিক দিয়ে যায়, তুমি বললা পজিটিভ 5 ভোল্ট, আচ্ছা কারেন্ট তাহলে এদিক দিয়ে গেলে আগেরটার রেসপেক্টে কি, নেগেটিভ 5 ভোল্ট, বুঝছো? ক্লিয়ার? জিহাদুল ইসলাম, বুঝলা? বলো। তাহলে এটা মাথায় রাখো, এটা রেকটিফায়ার সার্কিট হয়নি, ঠিক আছে, এটা রেকটিফায়ার সার্কিট হয়নি, সার্কিট একটা হয়েছে। ধরো এই সার্কিটে দিয়ে তোমাকে বললো ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকো এবং একে দেখাও যে এটা রেকটিফায়ার হিসাবে কাজ করবে কিনা, তার গাণিতিক ব্যাখ্যা দাও। তো গাণিতিক ব্যাখ্যায় যে এইসব গাণিতিক ব্যাখ্যা শেষ, ঠিক আছে। এরকম ব্যাখ্যা দিলে মনে করো 4-এর মধ্যে 8 দিয়ে দিবে, এইভাবে সুন্দর করে ব্যাখ্যা দিতে পারলে 4-এর মধ্যে 8 দিয়ে দিবে। তাহলে এবার আসো, তাহলে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং 2 ডায়োড, তাহলে আমরা 2টা ডায়োড দিয়ে কি রেকটিফায়ার তৈরি করতে পারবো না? ইয়েস পারবো, তাহলে কিভাবে পারবো? 2টা ডায়োড দিয়ে কিভাবে পারবো? তাহলে 2টা ডায়োড দিয়ে এইভাবে পারবো। ধরো আমরা একটা ট্রান্সফরমার দিয়ে এটা আঁকি, ট্রান্সফরমার দিয়ে আঁকবো। আসো, তাহলে এখানে পাক সংখ্যা বেশি হবে, এই যে এইটা আমরা ট্রান্সফরমার দিয়ে আঁকছি, এখানে পাক সংখ্যা হবে বেশি, ভোল্টেজটা কমানোর জন্য এখানে পাক সংখ্যা হবে তুলনামূলক কম, ঠিক আছে। এবার এখানে একটা ডায়োড থাকবে, এইখানে একটা ডায়োড থাকবে, এই যে, আর রোধ থাকবে এখানে। এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুট নিব, ভি আউটপুট। আমি বলে দিলাম, ধরো এটা প্লাস এটা মাইনাস, গিভেন দিয়ে দিলাম যে এই যে আউটপুট, ঠিক আছে, এই যে আউটপুটটা পাওয়া যাবে, সরি উল্টা হয়েছে, প্লাস মাইনাসটা উল্টা হয়েছে, এটা প্লাস এটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই রোধের অ্যাক্রসে যে আউটপুটটা পাওয়া যাবে, আর এর অ্যাক্রসে যে আউটপুটটা পাওয়া যাবে ভি আউটপুট, এইটা আমার রেকটিফায়ার হিসেবে কাজ করবে। কি কথা বুঝছো? তাহলে এইটা আমার এই যে ভি ইনপুট এসি, তাহলে এইখানে যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা এই ট্রান্সফরমারের অ্যাক্রসে এসে এইখানে এসে একটু কমে যাবে, মানটা কমে যাবে, বাট মান কিন্তু এসি থাকবে, এটা কিন্তু এসি থাকবে, এই পাশে কিন্তু এসি সিগন্যালই পাওয়া যাবে। এসি কিন্তু ডিসি, এই পাশের এসি ছিল, এটা এসে এই পাশে ডিসি হয়ে যাবে এমন না। এসিকে ডিসি করে হচ্ছে রেকটিফায়ার, সেই রেকটিফায়ার হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হবে রেকটিফিকেশন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমার জাস্ট ভোল্টেজের আপ ডাউন করে,
তাহলে এবার আসো, ধরো এইটা হচ্ছে সার্কিটটা, এবার এই সার্কিটের পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল আমরা দেখব, তারপরে ইনপুট আউটপুট এসে বাড়বো। তাহলে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, তো কী হবে দেখো, পজিটিভ হাফ সাইকেল যদি হয় আমরা একটু এখানে এঁকে দেখাই। দেখো পজিটিভ হাফ সাইকেল যদি হয়, তোমাদের আঁকতে হবে না, দুইবার আঁকতে হবে না। দেখো পজিটিভ হাফ সাইকেল যদি হয়, দেখো এইখানে ভোল্টেজ ইনডিউসড হবে, এই যে এখানে এই যে প্লাস মাইনাস, এই যে এসি ভোল্টেজটা এখানে ইনডিউসড হবে, ধরো ভিএম, তাহলে সেই ভিএম এর কিছু অংশ এখানে ইনডিউসড হবে, মানে এখানে যদি ভোল্টেজ থাকে ধরো যে 100 ভিএম, তাহলে এখানে একটা ভিএম আর কি, মানে এটা যদি 100 ভোল্ট হয় তাহলে এখানে 1 ভোল্ট, এখানে যদি 1000 ভোল্ট হয় ধরো এখানে 10 ভোল্ট, এরকম আর কি। তাহলে দেখো পজিটিভ হাফ সাইকেলে এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ, ঠিক আছে। দেখো আমি এমনভাবে কানেক্ট করছি যে এইখানে এই ভোল্টেজ যেটা ইনডিউসড হচ্ছে সেটা দুই পাশে দুইটা অংশ হিসাবে কাজ করতেছে, ভালো করে খেয়াল করিও। এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেটা দুই পাশে দুইটা অংশ হিসাবে কাজ করতেছে। তাহলে এখানে প্লাস মাইনাস ভিএম এই অংশে, উপরের অংশের জন্য, আর নিচে আবার এখানে প্লাস মাইনাস ভিএম এটা হিসাবে কাজ করতেছে। কি কথা বুঝলা? ক্লিয়ার? বা তুমি যদি এভাবেও চিন্তা না করো কোনো সমস্যা নেই, এভাবে চিন্তা না করো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এটা প্লাস এটা মাইনাস, এই যে প্লাস মাইনাস পজিটিভ হাফ সাইকেলে প্লাস মাইনাস, কারণ যখন এই দিক দিয়ে ফ্লো হবে, কারণ যখন এই দিক দিয়ে ফ্লো হবে, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে কারেন্ট যদি এভাবে ফ্লো হয়, কারেন্ট যদি এভাবে ফ্লো হয়, এটা প্লাস এটা মাইনাস, আর এদিক দিয়ে এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস, তাহলে এটা রিভার্স বায়াস আর এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা থাকবে, এটা বাদ চলে যাবে, এটা থাকবে, এটা বাদ চলে যাবে। কথা বুঝছো? তাহলে আসো তো দেখি, আচ্ছা আঁকি নতুন করে, সমস্যা নেই। তাহলে এটা থাকবে, কোনটা থাকবে? এই উপরের অংশটা থাকবে, উপরের ডায়োডটা থাকবে, এই ডায়োডটা বাদ চলে যাবে। তাহলে আমরা যদি আঁকি, তাহলে এটা প্লাস মাইনাস ফরওয়ার্ড বায়াস, সিলিকন ডায়োড হলে এই যে প্লাস মাইনাস 0.7 ভোল্ট। তারপরে এটা হচ্ছে রোধ, এই রোধের অ্যাক্রসে আউটপুট নিব প্লাস মাইনাস দিয়ে আউটপুট নিব রোধের অ্যাক্রসে আর, আর এইটা তো ওপেন হিসাবে থাকবে, এই যে দেখো এটা ওপেন, এই যেটা ওপেন হিসাবে থাকবে, এটা ওপেন, তার মানে এটা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এইটুকুর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, শেষ, এইটাই অর্ধেক অংশ। তাহলে পজিটিভ হাফ সাইকেলে দেখো তো লুপ পাওয়া যাচ্ছে কিনা। আমরা তাহলে এই যে এই প্রান্ত প্লাস, তাহলে এই প্রান্তটারে ধরলাম মাইনাস, তাহলে এই যে এটা হচ্ছে আমার ভিএম, তাহলে দেখো এদিক দিয়ে আমি লুপ ঘোরাচ্ছি, এভাবে লুপ ঘোরাচ্ছি। তাহলে লুপ ঘোরাইলে লুপের হিসাবটা দেখি আমরা, লুপের হিসাবটা আমরা দেখি একটু এখানে। তাহলে এই দিক দিয়ে গিয়ে দেখো, এই দিক দিয়ে গিয়ে এই যে মাইনাস দিয়ে শুরু করতেছি, এই দিক দিয়ে মাইনাস ভিএম, তারপর প্লাস 0.7, ওকে, দেন তারপর প্লাস ভি আউটপুট 0। তাহলে অতএব ভি আউটপুট কত পাইলাম? ভি আউটপুট ভিএমটাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস 0.7, দেখো পজিটিভ মান পাইলাম, কিন্তু ভিএম মাইনাস 0.7 পজিটিভ মান পাইলাম, বুঝলা? দেখো পজিটিভ মান পাইলাম, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু কোনো কনফিউশন রাখা যাবে না, এই জায়গাটা একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে, কি ভোল্টেজ? এসি ভোল্টেজ ইনডিউসড হয়েছে। তাহলে এসি ভোল্টেজ ইনডিউসড হলে পজিটিভ হাফ সাইকেলে উপরে পজিটিভ, তাহলে নিচের অংশে নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ নেগেটিভ, আর এই অংশ তো নেই, তাহলে ওটাকে বাদ, এটা তো ওপেন হয়ে আছে, এই অংশটা ওপেন হয়ে আছে, তাহলে পজিটিভ নেগেটিভ। আমি কি করছি? কয়েলের মাঝখানে রোধের অন্য প্রান্ত যুক্ত করে দিচ্ছি, কয়েলের মাঝখানে এসে, বুঝলা? তাহলে আমি পজিটিভ মান পাইলাম, কিন্তু দেখো পজিটিভ মান পাইলাম। আচ্ছা কারেন্ট দেখি তো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আমরা একটু বিন্দুর নাম দিই, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এ আর বি, এটা এ এটা বি, দেখি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। কারেন্ট এভাবে যাচ্ছে পজিটিভ হাফ সাইকেলে, এ থেকে বিতে যাচ্ছে কারেন্ট, দেখো কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, যাচ্ছে কিনা? কারেন্ট এ থেকে বিতে, ওকে গুড। এবার নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল দেখলাম, এবার নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে? আসো এখানে দেখাই নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে এটা প্লাস আর এটা মাইনাস হিসাবে কাজ করবে, তাই কি না? বলো, তখন এটা মাইনাস হিসাবে কাজ করবে, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা চলে যাবে রিভার্স বায়াস, এটা প্লাস, তাহলে এটা প্লাস থাকবে, এটা মাইনাস থাকবে, কারেন্ট এদিক দিয়ে যাবে, তাহলে এটা চলে আসবে ফরওয়ার্ড বায়াস,
তাহলে এটা বাদ যাবে, এটা থাকবে, এটা বাদ যাবে, এটা থাকবে। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট এবার রোদের অ্যাক্রসে ফ্লো হবে। ঠিক আছে, এই ডায়োড পথ তৈরি করে দিবে, রোদের মধ্য দিয়ে যাওয়ার এই ডায়োড পথ তৈরি করে দিবে। তাহলে দেখো তো, দেখো তো, দেখো তো, দেখো তো, এই যে এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস, তাহলে প্লাস মাইনাস এই, তারপর এই যে রোধ, এই রোধের অ্যাক্রসে আউটপুটটা চাই। দেখো এটা এ, এটা এ, এটা বি, ঠিক আছে, এটা এ, এটা বি। আমার প্লাস মাইনাস কি দেওয়া ছিল দেখো তো, প্লাস মাইনাস দেওয়া ছিল, প্লাস মাইনাস ভি আউটপুট দেওয়া ছিল। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এই যে এটা প্লাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এই যে ভি এম, এটা 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে লুপ ঘোরাও, এদিক দিয়ে লুপ ঘোরাও, এভাবে লুপ ঘোরাও। তাহলে লুপ ঘোরালে এবার কেমন পাচ্ছি, লুপ ঘোরালে এবার হিসাবটা কেমন পাচ্ছি দেখি। এবার হিসাবটা দেখো, এই দিক দিয়ে যাচ্ছে মাইনাস বিএম, এই দেখো শুরু করো, এই দিক দিয়ে যাচ্ছে মাইনাস বিএম, মাইনাস বিএম, বোর্ডে দেখো মাইনাস বিএম প্লাস 0.7, প্লাস 0.7, প্লাস 0.7, তারপর এখানে এসে প্লাস বি আউটপুট, প্লাস বি আউটপুট ইকাল টু 0। তুমি আমার বলবা আউটপুট পজিটিভ না নেগেটিভ, বি আউটপুট বিএম ওই পাশে চলে গেল, বিএম মাইনাস 0.7, বলো পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, বলো এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আর আগেরটাও কি ছিল, পজিটিভ, বুঝলা, আগেরটাও কি ছিল, পজিটিভ ছিল। এবার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে গেল, আমি তো এবারও পজিটিভ আউটপুট পাইলাম, আগের বারও পজিটিভ আউটপুট ছিল, এবার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে গেল বলো আমার, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে গেছে, এ থেকে বিতে গেছে। দেখো এ থেকে বিতে গেছে কারেন্ট। দাদা ভিএমটা কেন নেগেটিভ থেকে ধরা হয়, পজিটিভ থেকে কেন ধরা হয় না? আমি তো লুপ ঘুরাচ্ছি ভাই, আমি তো লুপ ঘুরাচ্ছি। দেখো তো আমি কাকে গিয়ে প্রথমে হিট করতেছি, লুপ ঘুরানো বোঝো, এই যে এদিক দিয়ে লুপ ঘুরাচ্ছি, এই যে এটা চলতরিতে পড়া এগুলা, এই যে গিয়ে আঘাত করলাম কি মাইনাস, মাইনাস ভিএম নিলাম, প্রথম দরজায় গিয়ে যা পাবো সেটা নিব, মাইনাস ভিএম এর প্রথম দরজায় প্লাস 0.7, এর প্রথম দরজায় প্লাস ভি আউটপুট, প্রথম দরজায় যা পাবো এভাবে ঘুরতেছি, এর প্রথম দরজায় মাইনাস, এই যে প্রথম দরজায় মাইনাস, তারপরে এর প্রথম দরজায় প্লাস 0.7, এর প্রথম দরজায় প্লাস ভি আউটপুট, এর দেখো, এর এখানে দেখো, এখানে আমরা কি করতেছি, এদিক দিয়ে আসতেছি, এদিক দিয়ে এসে এর প্রথম দরজায় এই যে মাইনাস, তারপর এর প্রথম দরজায় প্লাস 0.7, এর প্রথম দরজায় ভি আউটপুট, এর আগে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি। ওকে ক্লিয়ার? তাহলে আমি দুটোই কিন্তু পজিটিভ পাইলাম, এবং কারেন্ট কিন্তু এ থেকে বিতে, কারেন্ট এ থেকে বিতে, কারেন্ট এ থেকে বিতে। তাহলে একমুখী কারেন্ট না দ্বিমুখী কারেন্ট, বলো, বলো একমুখী কারেন্ট না দ্বিমুখী কারেন্ট, বলো। তাহলে এবার আমাদের ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে হবে, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো। এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপ, তাহলে ভি ইনপুট, ভি ইনপুট এই যেটা হচ্ছে আমার ভি ইনপুট, ভিএম মাইনাস ভিএম, আর ভি আউটপুট, ভি আউটপুট, তাহলে ভি আউটপুট কি পাচ্ছি, ভিএম মাইনাস 0.7, ভিএম মাইনাস 0.7, পজিটিভই সবসময় কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, পজিটিভ, 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 এইটা হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার। তাহলে পজিটিভ ভিএম মাইনাস 0.7, বুঝলা, এই, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এটা হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউজিং 2 ডায়োড। তো 4 ডায়োড ব্যবহার করলে হয় কি, তার রেক্টিফিকেশন করার ইফিসিয়েন্সিটা বাড়ে, ফোর ডায়োড ব্যবহার করলে, অর্থাৎ ব্রিজ রেক্টিফায়ারের। ভাই কেসিএল কি বোর্ড পরীক্ষাতে করা যাবে? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? কেসিএল কেবল তুমি পড়ো না, একজন কমেন্ট করছে কেসিএল করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, কেসিএল দিয়েই তো করতে হবে, কেসিএলই তো মূল অস্ত্র। ঠিক আছে, চলতরিৎ করা না থাকলে দ্রুত করে নাও চলতরিৎ, চলতরিৎ খুবই ইম্পর্টেন্ট। ওকে চলো, তাহলে আমরা রেক্টিফিকেশনের ব্যাপারগুলো মোটামুটি বুঝে গেছি। তোমার পরীক্ষাতে কি আসবে, তোমার পরীক্ষাতে একটা সার্কিট দিয়ে দিতে পারে, একটা সার্কিট দিয়ে বলবে যে উক্ত সার্কিটটি কি রেক্টিফায়ার হিসেবে কাজ করছে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, বা আদৌ রেক্টিফিকেশনে কাজ করছে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো রেক্টিফিকেশনের সার্কিট তো তুমি তিনটা সার্কিট তো তুমি চিনে গেলে, হাফ ওয়েভ রেক্টিফায়ার একটা, আর ফুল ওয়েভ রেক্টিফায়ার দুইটা। এটা হচ্ছে দুইটা ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেক্টিফায়ার, আর ব্রিজ রেক্টিফায়ারটা তুমি দেখছোই।
তাহলে সার্কিট দেখলেই তো বুঝবা যে কোনটা রেক্টিফিকেশনে কাজ করতেছে। এগুলা বাদে কিন্তু অন্যগুলা রেক্টিফিকেশনের কাজ কিন্তু করবে না। কথা বুঝতে পারছো? এগুলা বাদে কিন্তু অন্যগুলা রেক্টিফিকেশনের কাজ করবে না। তাহলে সার্কিট দেখেই কিন্তু চিনে যেতে পারবা। তাহলে এটা এটা কিন্তু আমাদের রেক্টিফিকেশনের কাজ করে নাই, এটা কিন্তু আমাদের রেক্টিফিকেশনের কাজ করে নাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে কেভিএল কাটাচ্ছি, কেসিএল না, আমরা এখানে কেভিএল কাটাচ্ছি। ওকে, তো দেখো এবার আমরা ডায়োডের কয়েকটা ম্যাথ করব। তো তাড়াতাড়ি ডায়োডটা তোলো, মানে সার্কিটটা তোলো। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? ফাইন্ড আউট দ্য কারেন্ট আই, ID1, ID2 অ্যান্ড ভি আউটপুট, এটা ফাইন্ড আউট করতে হবে। তো তোলো সার্কিটটা তোলো। সেমিকন্ডাক্টর অধ্যায়টা শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? আর লাগবে 4টার মতো ক্লাস লাগবে আজকে দিয়ে। আজকে আমরা ডায়োড অংশ শেষ করবো, এরপরে তো আর ট্রানজিস্টর পড়লে শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সার্কিট। এই সার্কিটে দুটো ডায়োড আছে, একটা সাপ্লাই ভোল্টেজ আছে, একটা রোধ আছে। তো আমাদের বের করতে হবে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত বের করতে হবে, আর সিলিকনের দুটো ডায়োড আছে, এই দুটো ডায়োডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ডায়োড কারেন্ট 1, ডায়োড কারেন্ট 2 বের করতে হবে। আর এই দুই বিন্দুর ভোল্টেজ কত বের করতে হবে, ভোল্টেজ ভি আউটপুট বের করতে হবে। ঠিক আছে, ভোল্টেজ কত সেটা বের করতে হবে। আসো দেখো, এই দুইটা সিলিকন ডায়োড না, তাহলে সিলিকন ডায়োডের দুই প্রান্তের ড্রপ ভোল্টেজ কত? 0.7 ভোল্ট, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাই না? এটা প্লাস, তাহলে এটা প্লাস, এই যে প্লাস প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, দুটোই ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে দুটো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এই দুইটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে এই দুইটা কী হিসাবে কাজ করবে বলো? এই দুইটা এখানে কী হিসাবে কাজ করবে? দুটোই তো ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে দুটো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে এই দুইটা কী হিসাবে কাজ করবে? এটা 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে না? 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, 0.7 ভোল্ট। তাহলে ভি আউটপুটের মান তো হয়েই গেছে, ভি আউটপুটের মান তো পেয়েই গেছো। ভি আউটপুট এই দুই বিন্দুর বিভব, ভি আউটপুট এই দুই বিন্দুর বিভব 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট একই মান। তাহলে ভি আউটপুট কত হবে? ভি আউটপুট 0.7 ভোল্ট, অ্যান্সার একটা। ভি আউটপুট পেয়ে গেলাম। কি ক্লিয়ার? এবার আসো দেখো, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট। তাহলে তুমি এখানে একটা লুপ ঘুরাইলেই হয়ে যাবে, এখানে একটা লুপ ঘুরাও, এখানে একটা লুপ ঘুরাইলে তুমি কারেন্ট পেয়ে যাবে। লুপ ঘুরাও, লুপ কারেন্ট আই, এখানে একটা লুপ ঘুরাইলেই লুপ কারেন্ট আই। তাহলে দেখো তো মাইনাস, দেখো এদিকে দেখো, এই যে এদিক দিয়ে এসে প্রথমে কাকে হিট করতেছে? প্রথম দরজায় মাইনাস। তাহলে -10, তারপর প্লাস 1i, তারপর হচ্ছে প্লাস 0.7 = 0। তাহলে অতএব আই বের করতে হবে। তাহলে আই হচ্ছে 10 -10 প্লাস 0.7, 9.3 ডিভাইডেড বাই 1, তাহলে কত? 9.3 মিলি অ্যাম্পিয়ার। এটা যেহেতু কিলো ওহম, তাহলে মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। আয়ের মান পেয়ে গেছি, কত সহজ। এই অধ্যায় পড়ার জন্য আগে চলো তড়িৎ পড়তে হবে। ইয়েস, আই পেয়ে গেছি, তাই না? আই পেয়ে গেছি। কি ক্লিয়ার? এটা এভাবেও বের করা যায়, দেখো আইটা এভাবেও আমরা বের করতে পারি। এটা তো 10 ভোল্ট, তাহলে এটা প্লাস, তাহলে এই বিন্দু হচ্ছে প্লাস 10 ভোল্ট, আর এটা হচ্ছে এই যে এই বিন্দু প্লাস 0.7, এটা প্লাস 0.7। তাহলে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 10 বিয়োগ 0.7 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু আইআর। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য উপরে, এই যে বিভব পার্থক্য ডেল বি ডিভাইডেড বাই আর, এটাই তো কারেন্ট, তাই না? তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 10 বিয়োগ 0.7 ডিভাইডেড বাই আর, আর এর মান 1, ঠিক আছে? 9.3 মিলি অ্যাম্পিয়ার। এইভাবেও কিন্তু বের করা যায় চাইলে, ঠিক আছে? এভাবেও কিন্তু চাইলে বের করা যায়। তো এবার আসো, এবার আমাদের কি বলতেছে? ডায়োড কারেন্ট 1 আর ডায়োড কারেন্ট 2 বের করো। তো দেখো তো, এটা খুবই সহজ জিনিস। এইখান থেকে এই লাইন থেকে কারেন্ট কত আসলো? এই যে আয়ের মানটা কত আসলো? এই আয়ের মানটা কত আসলো? এই লাইনে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 9.3 মিলি অ্যাম্পিয়ার। সেই 9.3 মিলি অ্যাম্পিয়ার সামনে এসে রাস্তা পাচ্ছে দুটো, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এবং দুটো রাস্তা একই রকম রাস্তা, দুটো রাস্তায় 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, আর কোনো রোধ নেই। তাহলে এই কারেন্টটা এসে এই দুটো ডায়োডের মধ্যে কারেন্টটা ভাগ হয়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট কত আসছে? 9.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 9.3 মিলি অ্যাম্পিয়ার এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে। তাহলে ডায়োড কারেন্ট 1 আর ডায়োড কারেন্ট 2 বলো কত হবে? ডায়োড কারেন্ট 1 আর ডায়োড কারেন্ট 2 দুটো হবে 9.3 ডিভাইডেড বাই 2 মিলি অ্যাম্পিয়ার। শেষ হয়ে গেল। কত সহজ না? তাহলে আমি আরেকবার একটু
রিভিশন দিয়ে দিই, সিলিকন ডায়োড দুটো, তে দুই প্রান্তের ভোল্টেজ কত। তো যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, হ্যাঁ ফরওয়ার্ড ব্যাসে আছে, এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস, তাহলে ফরওয়ার্ড ব্যাসে আছে, তাহলে ফরওয়ার্ড ব্যাসে থাকলে বি আউটপুট 0.7 ভোল্ট। ঠিক আছে, তারপরে এর কারেন্টটা বের করলাম, এর কারেন্টটা আসলো, এর কারেন্টটা হচ্ছে 9.3 মিলি অ্যাম্পিয়ার। এই 9.3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, এই যে দুইটা রাস্তা সমান রাস্তা, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ডায়োড কারেন্ট 1, ডায়োড কারেন্ট 2 বের করতে হবে। তো এর অর্ধেক অর্ধেক, তাহলে 4.65 মিলি অ্যাম্পিয়ার, 4.65 মিলি অ্যাম্পিয়ার, বুঝছো, এই মানটা আসবে 4.65 মিলি অ্যাম্পিয়ার। খুব সুন্দর একটা ম্যাথ। নাও এটা তোলো, ফাইন্ড আউট ID1 অ্যান্ড ID2। ঠিক আছে, আগের ম্যাথের ডুপ্লিকেট সেম, আগের ম্যাথের ডুপ্লিকেট। দেখো তো, এই যে এইটা কত 15 ভোল্ট না, তাহলে 15 ভোল্টকে আমি একটু ভেঙে আঁকি, তাহলে এর সাথে লাগানো থাকবে প্লাস টার্মিনাল, এটা প্লাস আর এটা মাইনাস, এই যে মাইনাস 15 ভোল্ট, এই যে এটা 15 ভোল্ট, এই যে এটা ব্যাটারি একে দেওয়া ছিল না, শুধু লেখা ছিল প্লাস 15 ভোল্ট, তার মানে 3 এর সাথে প্লাস টার্মিনালটা লাগানো, আমি গত ক্লাসে বলছিলাম কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু বলছিলাম। তাহলে এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস টার্মিনালটা 3 এর সাথে লাগানো, যেহেতু প্লাস 15 মানে 15 ভোল্ট, প্লাস 15 ভোল্ট টাকা আছে, আর এইটা নিয়ে এইটার সাথে এই প্রান্তের সাথে লাগানো। তাহলে দেখো তো এই সার্কিটটা আগের সার্কিট, এবার জার্মেনিয়াম ডায়োড আছে, তাহলে ভি আউটপুট দেখো, ভি আউটপুট এটা আগে দেখি ডায়োড দুইটা ফরওয়ার্ড ব্যাসে আছে কিনা, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, গ্রাউন্ড মাইনাস, তাহলে প্লাস মাইনাস ফরওয়ার্ড ব্যাসে আছে, তাহলে ভি আউটপুট কত জার্মেনিয়াম 0.3, তাহলে ভি আউটপুট হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, ভি আউটপুট 0.3 ভোল্ট। এবার একটা লুপ ঘুরাও, এখানে একটা লুপ ঘুরাইলে কারেন্ট বের হয়ে যাবে, তাহলে -15, এই যে এখান থেকে যাচ্ছি, তাহলে -15, তারপরে +3i আর প্লাস এই যে জার্মেনিয়াম, তাহলে এটা প্লাস, এই যে এটা প্লাস, এটা মাইনাস, কত ভোল্ট 0.3 ভোল্ট, তাহলে 0.3 = 0, তাহলে অতএব i = 14.7/3, কত আসে দেখি, কত মিলি অ্যাম্পিয়ার আসে, 14.7/3, 4.9 মিলি অ্যাম্পিয়ার, 4.9 মিলি অ্যাম্পিয়ার, বুঝলা। এবার তাহলে কারেন্ট আসলো কত, সেম আগের ম্যাথ, এখান থেকে টোটাল কারেন্ট আসলো, কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে, এই দুইটা রাস্তায় কারেন্ট ভাগ হয়ে যাবে, তাহলে ID1 আর ID2 হবে 4.9 এর অর্ধেক, ID1 আর ID2 হবে 4.9 এর অর্ধেক, তাহলে 2.45 মিলি অ্যাম্পিয়ার। ওকে ডান, ঠিক আছে, বুঝতে পারছো, সহজ ম্যাথ। তাহলে চলো দেখি, এবার দেখো অনেকের মনে হতে ভাই ধরেন দুটো ডায়োড তো একই আছে, জার্মেনিয়াম দুটো ডায়োড একই আছে, বলে ঠিক আছে আপনি পারছেন। আচ্ছা দুটো ডায়োড যদি একই না হইতো, একটা জার্মেনিয়াম একটা সিলিকন ডায়োড হইতো, তাহলে কি হইতো বলে দিচ্ছি, তাহলে কি হইতো, দুটো ডায়োড যদি আলাদা আলাদা মান প্যারালালি এভাবে কানেক্ট থাকে, তাহলে যেটা কম মানের, যার থ্রেশহোল্ড ভোল্টেজটা কম সেইটা থাকবে, কি কথা বুঝছো, অর্থাৎ জার্মেনিয়াম আর সিলিকনের মধ্যে হয় জার্মেনিয়ামেরটা থাকবে। এবার কথা হচ্ছে কেন, আসো কেন থাকবে, দেখো 10 ভোল্ট সিলিকন আর জার্মেনিয়াম দুইটা আছে, আর এটা 5K, তো বলা হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্টটা কত বের করো, নাও কারেন্ট কত বের করবা, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্টটা কত বের করবা, ঠিক আছে, আর এখানে ধরো ভি আউটপুট, এটাও বের করতে পারো, ভি আউটপুটটা কত এটাও বের করবা, কারেন্ট কত বের করবা, ভি আউটপুট এটা কত বের করবা। তাহলে দেখো 10 ভোল্ট ব্যাটারি যদি আঁকি, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস 10 ভোল্ট, এই প্রান্ত হচ্ছে প্লাস 10 ভোল্ট। এবার আসো জার্মেনিয়াম আছে, সিলিকন আছে, তো যদি আমি ধরে নিই যে দুটাই মনে করো যে কাজ করবে, দুটাই কন্ডাক্টিং, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, সিলিকন যদি কন্ডাক্টিং হয় তাহলে 10 ভোল্ট, এটা সিলিকন 0.7 ভোল্ট ড্রপ করে রেখে দিবে, তাহলে 10 থেকে যদি 0.7 ভোল্ট ড্রপ করে, তাহলে এই বিন্দুর যে ভোল্টেজটা 10 থেকে 0.7 ভোল্ট ড্রপ করবে না, 9.3 ভোল্ট হবে না, বলো 9.3 ভোল্ট হবে কিনা, বুঝছো। এবার জার্মেনিয়াম সে 0.3 ড্রপ করবে, তাহলে এখানে কত 10 ভোল্ট, 10 ভোল্ট থেকে যদি 0.3 ড্রপ করে, তাহলে এটা 0.3 যদি ড্রপ করে, তাহলে 9.7 ভোল্ট হবে না, 0.3 ড্রপ করলো, তাহলে 9.7 ভোল্ট হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই বিন্দুর ভোল্টেজ, একটা নির্দিষ্ট বিন্দুর ভোল্টেজ কখনো দুটো ভিন্ন মান হতে পারে,
আমি জিজ্ঞেস করলাম এই বিন্দুর ভোল্টেজ কত, তুমি বলে ভাই 9.3, আরেকজন বলে 9.7, হতে পারে এটা, দুইজনের একই মান বলার দরকার না। তাহলে যদি জার্মেনিয়াম ডায়োড কন্ডাক্টিং থাকে তাহলে 9.7 হবে, যদি সিলিকন ডায়োড কন্ডাক্টিং থাকে তাহলে 9.3 হবে। প্রশ্ন হচ্ছে তাহলে হবে কোনটা? দেখো এখানে সাপ্লাই ভোল্টেজটা কত, 10 ভোল্ট না? প্র্যাকটিক্যালি এই সাপ্লাই ভোল্টেজ একবারে শূন্য থেকে স্টার্টিং থেকে লাভ দিয়ে তো 10 ভোল্টে যাবে না। শূন্য থেকে 10 ভোল্টে পৌঁছাইতে প্র্যাকটিক্যালি তো কিছু সময় লাগবে, কিছু মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড হলেও তো কিছু সময় লাগবে, তাই তো? এই 10 ভোল্ট একবারে 10 ভোল্ট না, 0 থেকে 10 ভোল্ট, তো 0 থেকে 10 ভোল্ট যাইতে কিছু সময় তো প্র্যাকটিক্যালি লাগবে। তাহলে ওই প্র্যাকটিক্যালি কিছু সময়ের মধ্যে এই দুইটা ডায়োডের যে কোনো একটা আগে কন্ডাক্টিং হবে। কোনটা বলো তো? এর মধ্য দিয়ে আসতে গেলে তোমার 0.3 ড্রপ করে আসা লাগে, এর মধ্য দিয়ে আসতে গেলে 0.7 ভোল্টেজ ড্রপ করে আসা লাগে। তাহলে তুমি কোনটা ড্রপ করে আসবা বলো? কোনটা ড্রপ করে আসবা? তোমার কাছে কোনটা ড্রপ করে আসাটা সহজ মনে হবে? কোনটা তাড়াতাড়ি ভোল্টেজ ড্রপ করা যাবে? কোনটা তাড়াতাড়ি কন্ডাক্টিং হওয়া যাবে? কোনটাতে? জার্মেনিয়ামে। কেন? দেখো আমি বুঝাই। 10 ধরো 10, এই 10 মনে করো একবারে তো 10 হবে না, 0, প্রথমে 0, তাহলে দুটোই অফ, তারপরে 1, দুটোই অফ, সরি 1 না, ধরো 0.1, দুটোই অফ, 0.2, দুটোই অফ, 0.3, দুটোই অফ, বাট এ কন্ডাক্টিং হওয়া শুরু করছে। 0.4 এটা অন জার্মেনিয়াম অন, কারণ 0.4, তো এখানে তো 0.3 ড্রপ করতে হবে, এর তো আরও বেশি আছে, 0.4 আছে, তাহলে এ 0.3 এখানে ড্রপ করে তো চলে আসতে পারবে, কথা বুঝছো? 0.4 ড্রপ করে চলে আসতে পারবে। তারপরে 0.5 এটা, 0.6 এটা, 0.7, তখন এইটা হইতে পারে। কিন্তু কথা হচ্ছে কি, এইটা যদি হয় তাহলে এটা যদি কন্ডাক্ট করে তাহলে তো মনে করো এই পয়েন্টের ভোল্টেজ তো দুইটার সাপেক্ষে দুই রকম হইতে হবে। তাহলে এই কারণে দুইটার সাপেক্ষে তো দুই রকম হইতে পারবে না। তাহলে যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয়ে গেছে, তখন এই যে ডায়োডটা আর কথাই বলবে না, ওই ডায়োডটা আর অনই হবে না, তাহলে ওই ডায়োডটা অফই থাকবে। কথা বুঝছো? ওই ডায়োডটা কি থাকবে? অফই থাকবে। তাহলে যেটা আগে অন হয়েছে, যেটা আগে কন্ডাক্টিং হয়েছে, ওটাই সার্কিটে মনে করো কাজ করা শুরু করবে, এটা অফ থাকবে। তাহলে যদি আমরা দেখি দুটো ভিন্ন ভিন্ন মানের ডায়োড আছে প্যারালালি কানেক্ট, তাহলে যেটার থ্রেশহোল্ড ভোল্টেজটা কম সেইটা কন্ডাক্টিং হবে। তাহলে জার্মেনিয়াম আর সিলিকনের মধ্যে জার্মেনিয়ামটা কন্ডাক্টিং থাকবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার শোনো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমার কাছে আছে 10 টাকা, তাই তো? 10 টাকা আছে, তো তোমার মনে করো এই পথে পার হয়ে আসতে গেলে, ঘাট পাড়ি হইতে গেলে, ঘাট মানে নদী আর কি, নদী পাড়ি হইতে গেলে, ঘাট পাড়ি হইতে গেলে 3 টাকা ফেলাই দেওয়া লাগবে, মানে 3 টাকা ড্রপ করা লাগবে, মাঝিরে 3 টাকা দেওয়া লাগবে। এই রাস্তা দিয়ে আসতে গেলে একই ঘাট পাড়ি দিবা, কিন্তু এই নৌকায় আসতে গেলে তোমার 7 টাকা পাড়ি দেওয়া, 7 টাকা ফেলে দেওয়া আসা লাগবে, 7 টাকা মাঝিরে দেওয়া লাগবে। এখানে আসলে 3 টাকা দেওয়া লাগবে, 3 টাকা দিয়ে আসা লাগবে, এখানে 7 টাকা ড্রপ করে আসা লাগবে। তো তুমি বলো তো, মানে কারেন্ট কোনটা করবে? 3 টাকা খরচ কম, 7 টাকায় খরচ বেশি, তাহলে 3 টাকা দিয়ে খরচ কম করে তাড়াতাড়ি এই রাস্তায় চলে আসবে, তাহলে ওই রাস্তা আর খুলবেই না, অলরেডি তো কারেন্ট এই রাস্তায় চলে আসছে, তাহলে ওই রাস্তাটা আর কন্ডাক্ট করবে না, তাহলে ওই রাস্তাটা আর চালু হবে না, অফ হয়ে থাকবে, তাহলে এইটা অফ হয়ে থাকবে। বুঝছো? সহজ জিনিস না? তাহলে তখন আমরা সার্কিটটা দেখতে কেমন পাবো? দেখো তো তখন সার্কিটটা দেখতে কেমন হবে। এই যে মানে এই যে মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল, তাহলে মাইনাস প্লাস 10 ভোল্ট, তারপরে জার্মেনিয়াম এই যেটা 0.7 ভোল্ট, সরি 0.3 ভোল্ট, ঠিক আছে? তারপর এই যে রোদ এটা হচ্ছে 5K, আর এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই যে লুপ কমপ্লিট করে দাও, এটার সাথে এটা মিশাই দাও, লুপ কমপ্লিট করে দাও, এই লুপ কমপ্লিট হয়ে গেল। কি ক্লিয়ার? তাহলে এবার আসো এখান থেকে লুপ ঘোরাও, এইভাবে লুপ ঘোরাও, তাহলে লুপ কারেন্ট আই, তাহলে -10, তারপরে প্লাস 0.3, তারপরে 5 আই, এই যে 5-এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা আই, ঠিক আছে? লুপ ঘোরালাম, তাহলে অতএব আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হবে 9.7 ডিভাইডেড বাই 5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর এই বিন্দুর ভোল্টেজটা কত হবে? এটা তো খুব সহজ। এই বিন্দুর ভোল্টেজ হবে 10 থেকে 0.3 বাদ, তাহলে 10 থেকে 0.3 বাদ দিলে 9.3 ভোল্ট, 9.3 ভোল্ট। বুঝলা? বলো বুঝলা কিনা? এবার নাও এটা তোলো তো, ভি আউটপুট নির্ণয় করতে বলছে, ভি আউটপুটটা নির্ণয় করো।
করো, ভি আউটপুটটা নির্ণয় করো, বুঝবা কিভাবে ভি আউটপুট কত নির্ণয় করো দেখি। দেখো এবার আসো, দেখো 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 দেখো, দেখো প্রথমে আসো এখানে 2 ভোল্ট সিলিকন, 4 ভোল্ট সিলিকন, ভি আউটপুট 1K -1 ভোল্ট। তাহলে এবার তুমি চিন্তা করো যে এটা এটা 4 ভোল্ট, তাহলে যদি এই ডায়োডটা কন্ডাক্টিং থাকে, যদি এই ডায়োডটা কাজ করে, এই ডায়োডটা যদি অন থাকে, তাহলে এ 0.7 ভোল্ট ড্রপ করে দিবে। 0.7 ভোল্ট ড্রপ করলে, 4 থেকে 0.7 ভোল্ট ড্রপ করলে কত থাকবে? 3.3 ভোল্ট। তাহলে ভি আউটপুট কত হবে? 3.3 ভোল্ট। বুঝলা? ভি আউটপুট কত হবে? 3.3 ভোল্ট। এইবার আসো, এটা যদি কাজ করে, এটা যদি কাজ করে, তাহলে 0.7 ভোল্ট ড্রপ করবে, ড্রপ। তাহলে ড্রপ করার পরে এই পয়েন্টের ভোল্টেজটা তাহলে কত হবে? তাহলে 2 থেকে 0.7 বাদ দাও, তাহলে 1.3 ভোল্ট। 1.3 ভোল্ট, বুঝছো? ক্লিয়ার? এবার বলো ভি আউটপুটটা কত হবে? ভি আউটপুটটা কত হবে বলো? 1.3 না 3.3? কি হবে? হইতে পারে এটা? সম্ভব? এটা হওয়া সম্ভব? এটা একই বিন্দু, এটা তো একই বিন্দু, এই যে ভি আউটপুট তো একই বিন্দু, দেখো তো একই বিন্দু না? একই বিন্দু না? এই বিন্দু তো একই না? তো এর ভোল্টেজ 1.3 ভোল্ট, 3.3 ভোল্ট, একই সাথে দুটো ভোল্টেজ হতে পারে? সম্ভব না। এবার কথা হচ্ছে কি, দুটোই তো একই মানের, দুটোই তো একই মানের, তাহলে একটা 1.3, একটা 3.3, তো এটা তো কোনোভাবে হইতে পারে না। কি কথা বুঝলা? এটা কোনোভাবে হইতে পারে? কোনোভাবে হইতে পারে না। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা কাজ করবে, যে কোনো একটা অন বাকিটা অফ, যে কোনো একটা অন বাকিটা অফ, কারণ দুটো একই সাথে থাকতে পারে না। তাহলে দুটো একই সাথে থাকতে পারে না, তাহলে যে কোনো একটা অন বাকিটা অফ। ধরে নিই, আসো ধরে নিই যে কোনো একটা অন বাকিটা অফ। আসো, তাহলে 1.3 ভি আউটপুট 1.3 ভোল্ট অর 1.3 ভোল্ট এবং 3.3 ভোল্ট একই সাথে হতে পারে না, একই সাথে হতে পারে না, একই সাথে দুটা মানে এটা হতে পারে? হতে পারে না। তাহলে এই দুইটা ডায়োডের মধ্যে একটা কাজ করবে, একটা কাজ করবে না। আচ্ছা, আমি তাহলে ধরে নিলাম উপরেরটা কাজ করছে, উপরেরটা অন, নিচেরটা অফ। দেখি তো আচ্ছা, উপরেরটা অন ধরে নিলাম যে উপরেরটা কনফার্ম অন, তাহলে এটা 2, তাহলে অবশ্যই এটা 1.3। এটা যদি 1.3 হয়, এটা 1.3, মানে ভি আউটপুট আমার 1.3, ভি আউটপুট আমার 1.3। এটা 4, এটা 1.3, এটা দেখো 4 ভোল্ট, আর এটা কত? 1.3 ভোল্ট। তাহলে এটা 4 ভোল্ট, এটা 1.3 ভোল্ট। তাহলে এইটা, এই যে এটা আচ্ছা সরি, এটা 2 ভোল্ট, এটা 0.7 ভোল্ট ড্রপ করে নিচ্ছে, এটা 2 ভোল্ট, এটা 0.7 ভোল্ট ড্রপ করে নিচ্ছে, ধরতেছি এটা অন থাকবেই। আচ্ছা, তাহলে এটা যদি অন থাকে তাহলে এটা 1.3। আচ্ছা, এটা অন থাকলে এটা 1.3, তাহলে এটাও 1.3। এটা 4, দেখো এটা 4, তাহলে এ যদি 0.7 ভোল্ট ড্রপ করে, তাহলে তো হওয়ার কথা 3.3। তাহলে এর সাথে তো মিললো না, এটা যদি অন থাকে, দেখো অনই তো থাকার কথা, মানে তুমি চিন্তা করো যে এটা তো অন থাকার কথা, এটা 1.3, তাহলে এটা দেখো উচ্চ বিভব 4 ভোল্ট, এটা 1.3 নিম্ন বিভব, তাহলে এটা কাজ করবে, এটা তো অন থাকবেই। এখন এটা অন থাকলে তো এটা অন থাকবেই। কি কথা বুঝছো? আমি আরেকবার বলতেছি, দেখো এখানে একটু থেমে গেছি, তো আমি আরেকবার বলতেছি। দেখো, ধরে নিচ্ছে এটা অন হবেই, হলো। তাহলে এটা 2, তাহলে 0.7 ভোল্ট ড্রপ করলো, তাহলে এটা 1.3। আচ্ছা, তাহলে এটা 1.3 হলে এটা 1.3। এবার আসো এর দিকে তাকাই, দেখি তো এটা অফ না অন। এটা 4, এটা 4, ওটাকে অন ধরে এটা দেখতেছি অফ না অন। 4, এটা 1.3, তাহলে উচ্চ বিভব নিম্ন বিভব, তাহলে এটাও তো অন হবে। এটা যদি অন হয়, তাহলে এও তো 0.7 ভোল্ট ড্রপ করবে, এ তো 0 কম বা বেশি ড্রপ করবে না, এও তো 0.7 ভোল্ট ড্রপ করবে। এ যদি 0.7 ভোল্ট ড্রপ করে তাহলে তো ভাই এটা 4, তার থেকে 0.7 ভোল্ট ড্রপ করলে এর 3.3 হওয়ার কথা, তাহলে 3.3 আর 1.3 তো মিললো না, তো তাহলে এটা হবে না, হবে না এটা। তাহলে এবার আমরা ধরি নিচেরটা অন হবেই, অন হবে। তাহলে 4 0.7 ভোল্ট ড্রপ করলে এটা
3.3, এটা 3.3, এটা 3.3 ভোল্ট। এটা যদি 3.3 ভোল্ট হয়, ওকে, তাহলে এটা 3.3 ভোল্ট হলে এইটাও 3.3 ভোল্ট, এটাও 3.3 ভোল্ট। আচ্ছা দেখি এবার, এটা 2, এটা 3.3, 2 এটা 3.3, হ্যাঁ, এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, তাহলে এটা অফ। হ্যাঁ, এইবার ঠিক আছে যে হ্যাঁ এটা এটা 4 ভোল্ট, এটা 0.7 ভোল্ট ড্রপ করে নিল, অন থেকে 0.7 ভোল্ট ড্রপ করে নিল, তাহলে 3.3 ভোল্ট, বুঝছো? তাহলে এটা 3.3 হলে এটা 3.3, আর এটা 3.3 হলে এটা 2 আছে এখানে, তাহলে এটা তো অফ, কারণ এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, তাহলে ওটা অফ, তাহলে ওটা কাজ করবে না, ওটা অফ। তাহলে এবার কিন্তু মিলে যাচ্ছে যে হ্যাঁ এটা 3.3 হতে পারে, বাট এটা 1.3 হতে পারে না, কারণ 1.3 হলে তো এর অ্যাক্রসে 3.3 চলে আসতেছে, তাহলে একই সাথে তো 1.3 আর 3.3 হতে পারে না, বুঝলা? তাহলে এবার বলো ভি আউটপুট তাহলে কত? ভি আউটপুট 3.3 ভোল্ট, ভি আউটপুট 3.3 ভোল্ট। এবার যদি আমি বলি এই 1K এর মধ্যে দিয়ে কারেন্টটা কত সেটাও বের করতে দেখি ভাই, হ্যাঁ পারা যাবে। ওইটা তো কাজ করবে না, ওটা বাদ আমার, তাহলে আমার কাজ করবে এইটা, এইটা আমার কাজ করবে। এখানে যদি আমি 4 ভোল্টকে আঁকি, 4 ভোল্টকে আঁকলে কেমন দেখতে হবে? এটা +4 ভোল্ট না, এটা +4 ভোল্ট তো নাকি? তাহলে ভি আউটপুটটা 3.3 ভোল্ট। এবার আসো, এটা তো +4 ভোল্ট, তাহলে +4 ভোল্ট আঁকতে হবে এই যে এভাবে, 4 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস গিয়ে এই সিলিকনের সাথে যুক্ত হবে, এটা 0.7 ভোল্ট। তারপরে এটা রোধ, এটা 1K, তারপরে এর সাথে -1 ভোল্ট আছে, তাহলে -1 ভোল্ট, এই যে এটা মাইনাস, এটা প্লাস, মান কত? মান হচ্ছে 1 ভোল্ট, মান কত? মান হচ্ছে 1 ভোল্ট, এই এই। তাহলে এবার লুপ ঘুরাই কারেন্ট বের করো। তাহলে -4 + 0.7, তারপরে +1I, তারপরে -1 = 0। তাহলে অতএব I সমান কত? তাহলে -4.7 + 0.7 -1, এটা ভাগ 1, তাহলে -4.3, আয়ের মান মাইনাস চলে আসছে, কী হলো? ও না সরি, ওটা তো এই পাশে যাবে, আমি তো ক্যালকুলেটার যেটা পাইছি -4.7 আর -1, এটার সাথে 1 ভাগ, তাহলে 4.3 মিলি অ্যাম্পিয়ার, 4.3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? যদি 2 ভোল্ট আর 2.7 ভোল্ট হতো, আচ্ছা এটা যদি 2.7 ভোল্ট হতো, তাহলে এই পাশে আসতো 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, তো দুই প্রান্তে তো সেম বিভব, তাহলে তো কারেন্ট যাবে না, তখন এটা অফ থাকতো, একই হইতো, তখন এটা অফ থাকতো, একই হইতো। 2 ভোল্ট আর 2.7 ভোল্ট হলেও তো একই থাকতো, কারণ এটা 2.7 ধরো, তাহলে 2.7 হলে 0.7 ড্রপ করে এটা 2, তাহলে এইটা 2, এটাও 2, তাহলে তো কোনোটা উচ্চ নিম্ন না, সেম বিভব, কারেন্ট তো যাবে না, অলকার হয়, বুঝছো? বুঝছো কিনা? দেখো আমরা একটা গ্রাফ আঁকতে ভুলে গেছিলাম, এই যে ডায়োডের গ্রাফ আঁকতে ভুলে গেছিলাম। ডায়োডের এখানে আমরা ফরওয়ার্ড কারেন্ট নিব, আর এখানে ফরওয়ার্ড ভোল্টেজ নিব, ঠিক আছে? ফরওয়ার্ড ভোল্টেজ, ওই যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, আর এইখানে আমরা রিভার্স ভোল্টেজ নিব, আর এইদিকে আমরা রিভার্স কারেন্ট নিব। আসলে দুটো গ্রাফ আসলে দুটো, আমরা একই সাথে দুটো গ্রাফ আঁকতেছি, একটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট ভার্সেস ফরওয়ার্ড ভোল্টেজ, আর একটা হচ্ছে রিভার্স কারেন্ট ভার্সেস রিভার্স ভোল্টেজ, এটা, ঠিক আছে? তাহলে এরকম দুটো গ্রাফ, এই দুটো গ্রাফ আমরা একসাথে আঁকবো, দুটো গ্রাফ একসাথে আঁকবো। তো কি হয় দেখো, যদি আমরা জার্মেনিয়াম ডায়োডের কথা চিন্তা করি, এটা 0 ভোল্ট, তাহলে আমি ফরওয়ার্ড ভোল্টেজে চিন্তা করে দেখো তো, ফরওয়ার্ড ভোল্টেজে 0.1 কাজ করবে না, 0.2 কাজ করবে না, 0.3 জার্মেনিয়াম ডায়োড কেবল কাজ করা শুরু করবে, তাহলে জার্মেনিয়াম ডায়োড এই যে 0.3-তে কাজ করা শুরু করবে, এটা জার্মেনিয়াম ডায়োড, এইভাবে কারেন্ট যাবে, এটা মূল বিন্দুগামী সরল রেখার মতো হবে না, বা একেবারে স্ট্রেট সরল রেখার মতো হবে না, কারণ এটা পরিবাহী না, এটা সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। তাহলে ভোল্টেজ বাড়ার সাথে সাথে হ্যাঁ
ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়ার সাথে সাথে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বাড়বে, কিন্তু এরকমভাবে যাবে। আর জার্মেনিয়ামে শুরুটা হবে কত থেকে? 0.3 থেকে। তারপর যদি আমি সিলিকনের কথা বলি তাহলে 0.3, এটা 0.4, এটা 0.5, এটা 0.6, এটা 0.7, এই যে 0.7। তাহলে সিলিকনের জন্য যখন হবে, সিলিকনের জন্য যখন হবে তখন এখান থেকে চলা শুরু হবে, এখান থেকে চলা শুরু হবে। তাহলে এটা হচ্ছে সিলিকনের জন্য, এটা হচ্ছে সিলিকনের জন্য, বুঝলা? এটা জার্মেনিয়ামের জন্য, এটা সিলিকনের জন্য। ওকে, ডান। 4 নাম্বার লেকচার স্লাইডটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। এবার আসো, এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ভার্সেস ফরওয়ার্ড কারেন্ট, বা ফরওয়ার্ড কারেন্ট ভার্সেস ফরওয়ার্ড ভোল্টেজের গ্রাফ। এবার রিভার্স কারেন্ট ভার্সেস রিভার্স ভোল্টেজটা কেমন হবে? দেখো, আমি যদি রিভার্স ভোল্টেজটা দিই তো রিভার্স ভোল্টেজে কোনো কারেন্ট ফ্লো হয় না, রিভার্স ভোল্টেজে কোনো কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে? তো আমি যদি মনে করো যে রিভার্স বায়াসে কানেক্ট করি, তাহলে মনে করো অনেক বেশি রিভার্স বায়াসিং ভোল্টেজ দেওয়ার কারণে অনেক বেশি, এটা দেখো মাত্র 0.7 ভোল্ট, মাত্র 0.1, 0.2, 0.3, 0.5, 0.7 মাত্র, তার জন্য কারেন্ট পাচ্ছি আমি। কিন্তু এদিকে মনে করো রিভার্স ভোল্টেজে বিশাল ভোল্ট, ধরো 200 ভোল্ট, 100 ভোল্ট, 150 ভোল্ট, ধরো এইটা হচ্ছে 150 ভোল্ট, 150 ভোল্ট দেওয়া হয়েছে, বিশাল 150 ভোল্ট। আর অনেকে ভাবতে ভাই এটা 0.7, এটা কেমন 150 ভোল্ট হয়? এই যে এই গ্রাফটাকে সংকুচিত করা হয়েছে, এভাবে চাপানো হয়েছে, চাপানো হয়েছে, চাপানো হয়েছে, চাপানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 150, তাহলে যদি 150 হয় তখন দেখা যায় খুব সামান্য কারেন্ট। এবার ভোল্টেজ রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াইতে 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 এমন বাড়াইলাম, তখন কি হবে? ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার তো এই যে যন্ত্রের মধ্যে ছিল, তাই না? ডিপ্লেশন লেয়ার এইটুকু ছিল না? তো আমি যদি রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াই তাহলে ডিপ্লেশন লেয়ার বড় হয়, আরও ভোল্টেজ বাড়াইলে আরও বড় হয়, আরও ভোল্টেজ বাড়াইলে আরও বড় হয়, একসময় তো এই যন্ত্রটা ছেড়েই চলে আসবে। তাহলে তখন আসলে ডিপ্লেশন লেয়ার নষ্ট হয়ে যাবে, মানে ডায়োড পুড়ে যাবে, সহজ কথা ডায়োডটা পুড়ে যাবে। তাহলে তখন এই রিভার্স বায়াসে অনেক বেশি ভোল্টেজ দিলে, রিভার্স বায়াসে অনেক বেশি ভোল্টেজ দিলে একসময় ডায়োড পুড়ে যায়। তো ডায়োড পুড়ে গেলে তখন এইভাবে কারেন্ট ফ্লো হয়, হিউজ কারেন্ট। হঠাৎ করে দেখা যায় হিউজ কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে, হঠাৎ করে দেখা যায় এরকম হিউজ কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। তো এই যে যে বিভব দিলে, যে ভোল্টেজটা দিলে, যে ভোল্টেজটা দিলে এই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজটা দিলে এই ঘটনাটা ঘটে এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? মানে ডায়োড শেষ, ওই ডায়োড দেওয়ার কাজ হবে না, পোড়া পোড়া গন্ধ চলে আসছে, বুঝতে পারছো? পোড়া পোড়া গন্ধ চলে আসছে ডায়োড থেকে। যদি তুমি ডায়োডটা নিয়ে সার্কিটে দিয়ে কাজ করো তখন দেখবা ডায়োডটা থেকে পোড়া পোড়া একটা গন্ধ আসবে, মানে ডায়োডটা আসলে পুড়ে গেছে, ডায়োডটা নষ্ট হয়ে গেছে। তো রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে তুমি ভোল্টেজটা বাড়াইতে 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 এমন একটা উচ্চ মানে গেলা, সেই উচ্চ মানে যাওয়ার পরে তখন কি হলো? রিভার্স বায়াসে ডায়োডটা পুড়ে গেল। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমাদের এই যে ফরওয়ার্ড কারেন্ট ভার্সেস ফরওয়ার্ড ভোল্টেজের গ্রাফ, আর এটা রিভার্স কারেন্ট ভার্সেস রিভার্স ভোল্টেজের গ্রাফ। এবার শোনো, আমি তোমার এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স, মানে ডায়োডের রোধ। তো ডায়োডের রোধটাকে বলা হয় গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্স, ডাইনামিক রেজিস্ট্যান্স মানে ডায়োডের রোধ বের করব। বলো তো রোধ কি? আমি তোমাদের যদি রোধের কথা জিজ্ঞেস করি তাহলে বলো তো রোধ কি? ডায়োড পুড়ে গেলে তো ওপেন সার্কিট হয়ে যাবে, তাহলে কারেন্ট ফ্লো হয় কিভাবে? মানে ওইখানে হিউজ কারেন্ট ফ্লো হয়ে ডায়োডটাকে পুড়াই ফেলছে, তখন আর ডিপ্লেশন লেয়ারতে আর কিচ্ছু আর নাই, বুঝতে পারছো? হঠাৎ করে খুবই খুবই ক্ষুদ্র একটু সার্টেন টাইমের জন্য হিউজ কারেন্ট ফ্লো হয়ে ডায়োডটাকে নষ্ট করে দিছে, বুঝতে পারছো? রোধ কি? রোধের ডেফিনেশন হচ্ছে, হ্যাঁ, রোধ বাধা দেওয়ার ধর্ম। আমি যদি ম্যাথমেটিক্যালি রোধ জিজ্ঞেস করি, ম্যাথমেটিক্যালি হোয়াট ইজ রোধ, হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ম্যাথমেটিক্যালি রেজিস্ট্যান্স হচ্ছে, মনে করো কোনো একটা সার্কিট টার্কিট কিছু একটা আছে, আমি বললাম এইরকম একটা বিশাল সার্কিট টার্কিট কিছু একটা আছে, আমি বললাম এই দুই বিন্দুর মধ্যে রোধ টোধ কত, এখানে অনেক সার্কিট টার্কিট আছে, তারপরে এখানে মনে করো এরকম ব্যাটারি টাটারি অনেক কিছু আছে, আমি বললাম এই দুই বিন্দুর মধ্যে রোধ কত, বুঝলে? এই দুই বিন্দুর মধ্যে রোধ কত? তাহলে রোধ হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এবং এই বিভব পার্থক্য যে কারেন্ট ফ্লো হচ্ছে ওই লাইনের মধ্য দিয়ে, বিভব পার্থক্য এবং বিভব পার্থক্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার রেশিও ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, বা আর ইকুয়াল টু ভি বাই আই, ভি বাই আই। এখান থেকে আর কি ডাইনামিক রেজিস্ট্যান্স মানে ডায়োডের রেজিস্ট্যান্স। দেখো আমি তোমার জাস্ট দুইটা পয়েন্ট দেখাই, হ্যাঁ, এটাকে একটু সাইডে সরাই। ধরো ফরওয়ার্ড কারেন্ট এবং ফরওয়ার্ড ভোল্টেজে,
ফরওয়ার্ড কারেন্ট এবং ফরওয়ার্ড ভোল্টেজে এরকম একটা পাওয়া গেছে। তাহলে দুটো বিন্দু ধরি, ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে দেখো এইটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স ডেল ভি, আর এইটুকু হচ্ছে কারেন্টের ডিফারেন্স ডেল আই। তাহলে এই ডেল ভি বাই ডেল আই এটাই হচ্ছে ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স, মানে ডায়োডের রোধ আর। তাহলে আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই, ডেল ভি বাই ডেল আই, এটা হচ্ছে ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স। বুঝছো? তো তোমার মনে করো এই ম্যাথ কি করব, দেখবা বই এরকম দুই একটা ম্যাথ আছে, খুবই সহজ ম্যাথ। বলবে যে একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিংয়ে ভোল্টেজ এত থেকে এত পরিবর্তন করায়, কারেন্ট এত থেকে পরিবর্তিত হয়ে এত হলো। ধরো ভোল্টেজ বললো যে ভোল্টেজ মনে করো 3 ভোল্ট থেকে 3.7 ভোল্ট করায়, কারেন্ট মনে করো 1.2 মিলি অ্যাম্পিয়ার থেকে মনে করো 3.2 মিলি অ্যাম্পিয়ার হলো, 3.2 মিলি অ্যাম্পিয়ার হলো। তাহলে ওই ডায়োডের গতি ও রোধ কত, ডাইনামিক রেজিস্ট্যান্স কত? তো ডাইনামিক রেজিস্ট্যান্স কি ডেল বি বাই ডেল আই, শেষ। ডেল বি বাই ডেল আই, শেষ। এক্স কারেন্ট এক্স অ্যাক্সিসের নিচে দ্বারা কি বুঝবো? শোনো, এক্স অ্যাক্সিসের নিচে কিছু না, মানে আমি এখানে নিছি ফরওয়ার্ড কারেন্ট, তাহলে তার বিপরীতে নিছি রিভার্স কারেন্ট, এই ছাড়া আর কিছু না। এক্স অ্যাক্সিসের নিচে কিছু না। আমি এখানে দুইটা গ্রাফ আঁকছি, তো দুইটা গ্রাফ একসাথে আঁকছি কম্পেয়ার করার জন্য। এখানে আসলে দুইটা গ্রাফ, একটা হচ্ছে আই এফ বনাম ভি এফ এর গ্রাফ, আর একটা হচ্ছে আই আর বনাম ভি আর এর গ্রাফ। এখন আই এফ বনাম ভি এফ এর গ্রাফ যদি আমি এই পোর্শনে আঁকি, তাহলে ওইটাকে আমি উল্টা করে আঁকছি, এই ছাড়া আর কিছু না, আর কিছু না। আর ইকুয়াল টু ডেল এত বাই ভি ইকুয়াল টু আই আর, ঠিকই তো আছে, ডেল আই বাই ডেল এটো ডেল টোটো, ডেল এটো ডেল টোটো মানে কি? তাইলে আর ইকুয়াল টু ডেল এটো ডেল টোটো মানে কি? ডেল ভি বাই ডেল আই। হাসিন মাহতাব বর্ষণ বলছে ডেল এটো ডেল টেটো, এবার কি জিনিস? তাহলে বই থেকে এই সূত্রের একটা ম্যাথ করবা, ঠিক আছে? অলরেডি আমি ম্যাথ একটা করেই দিছি বলতে পারো, করে দিলাম, শেষ। বুঝছো? তাহলে আমরা ডায়োডের পোর্শন মোটামুটি শেষ করে ফেলছি। তো ডায়োডের মনে করো যে এই ম্যাথগুলো তোমরা বইতে পাবা না, এই যে ম্যাথগুলো করালাম এখানে, এই যে কয়েকটা ম্যাথ করালাম না, এরকম এই যে স্পেশাল এই যে কয়েকটা ম্যাথ, এগুলো তোমরা পাবা না বইতে। তো তোমাদের ডায়োড থেকে মনে করো বোর্ড পরীক্ষায় এরকম ম্যাথ আসবে না, এগুলো অ্যাডমিশনের জন্য, তো তোমাদের আগে থেকে অ্যাডভান্স করাই রাখলাম আর কি। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে টাটা, আজকে ছুটি এই পর্যন্ত।